আসসালামু আলাইকুম স্বপ্নবাস শিক্ষার্থীরা। প্রথমে আমি একটু সরি বলে নিব, সেটার কারণ হচ্ছে গিয়ে লাইভে যেতে একটু যান্ত্রিক ত্রুটি হইতেছিল, সো এই জন্য অনেকেই হয়তো অপেক্ষা করতেছিল। সো আমি খুবই 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 দুঃখ প্রকাশ করতেছি, তোমাদের কাছে খুবই সরি, তোমাদের একটু সমস্যায় ফেলে দিলাম। তো আমি একটু অপেক্ষা করবো আমাদের লাইভটা ঠিকঠাক আছে কিনা বা শুরু হয়েছে কিনা, এটা আমরা একটু দেখার জন্য একটু অপেক্ষা করবো, ঠিক আছে? ক্যাপশন দেওয়া নাই, আপনি দিচ্ছেন নাকি আমি জানি। এই উচ্চাসে পেয়ে দিলাম যে ক্যাপশন দেওয়া আছে কিনা। সবাই একটু জয়েন হয়ে যাবা, সবাই জয়েন হয়ে যাবা। আছে ক্যাপশন আছে, সবাই জয়েন হয়ে যাবা একটু কষ্ট করে সবাই। তুমি সুন্দর করে শোনো, রিল্যাক্স থাকো, আঞ্চলিক ভাষাটা কম হইছে। এডুকেশন পেজ, আমরা এডুকেশনের পেজ থেকে দেখবো আমাদের লাইভটা কি হচ্ছে গিয়ে ওপেন হয়েছে কিনা। হ্যাঁ, হয়ে গেছে, হয়ে গেছে, থ্যাংক ইউ। আমি খুবই দুঃখ প্রকাশ করতেছি তোমাদের কাছে যে হয়েছে কি, মানে একটু যান্ত্রিক ত্রুটির কারণে লাইভটা যেতে একটু সমস্যা হয়েছে, 10-15 মিনিট দেরি হয়ে গেছে। সো আমরা লাইভটা একটু শেয়ার করে দিব, আমি শেয়ার করে দিব, আর তোমরা সবাই কি আমার কথা কি স্পষ্ট শোনা যাচ্ছে কিনা সেটা আমাকে একটু জানাবা। আমি লাইভটা শেয়ার করে দিছি, তোমরা যারা লাইভটা দেখতেছো সবাই শেয়ার করে দিবা। আমি আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস নিতে যেতেছি, তবে যান্ত্রিক ত্রুটির কারণে একটু লেট হয়ে গেল, এই জন্য আমি খুবই সরি। ঠিক আছে, সব ঠিক আছে। সবাই শেয়ার করো, মেনশন করো কে কোন কলেজ থেকে, সব প্রচুর কম। আচ্ছা, প্রথমে হচ্ছে আমি আবারও দুঃখ প্রকাশ করতেছি আমাদের একটু লেট হয়ে যাওয়ার কারণে। আমি বেশি দেরি করবো না, শুরু করে দিব। তোমরা একটু আমাকে হেল্প করবা, সেটা হচ্ছে গিয়ে তোমরা হচ্ছে গিয়ে লাইভটা একটু শেয়ার করে দিবা, কারণ এমনিতেই হচ্ছে গিয়ে আমাদের একটু দেরি হয়ে গেছে লাইভে যাইতে। তো এই কারণে অনেকে হয়তো লাইভে আসার পরে 9টায় যখন আসছে তখন হয়তো পায় নাই, যেই কারণে হচ্ছে ওরা ভাবতেছে আজকে লাইভ হবে না, এরকম হয়তো ভাবতে পারে। কিন্তু তোমাদেরকে আমি অনুরোধ করবো, তোমরা হচ্ছে লাইভটা শেয়ার করে দিবা এবং বন্ধু বান্ধব যারা আছে সবাইকে মেনশন করে দিবা, যাতে আজকে গুগল লাইভ ক্লাসটা হচ্ছে এটা যাতে তারা বুঝতে পারে, ঠিক আছে? সো আশা করি সবাই এই কাজটা করবা। নাদিয়া নুর স্পষ্ট শোনা যাচ্ছে, থ্যাংক ইউ নাদিয়া নুর। আমি তোমাদের কাছে একটা জিনিস আগে জানতে চাবো, সেটা হচ্ছে গিয়ে তোমরা কে কোন বোর্ডে পরীক্ষা দিবা, এটা আমাকে একটু জানাবা। আরেকটা কমেন্ট করবা তোমরা, সেটা হচ্ছে গিয়ে তোমার মানবিক শাখার গ্রুপ সাবজেক্টের কোন কোন সাবজেক্ট তোমার আছে, অর্থাৎ 4টা সাবজেক্ট তো থাকা লাগে, তাই না? তো তোমার কোন কোন 4টা সাবজেক্ট আছে এটা একটু আমাকে জানাইবা, ঠিক আছে? এটা যদি জানাও তাহলে আমার জন্য সুবিধা হয়, ঠিক আছে? পরবর্তীতে আমাদের ক্লাস দিতে সুবিধা হবে যে কোন সাবজেক্ট গুলো বেশি মানুষের আছে, ওই সাবজেক্ট গুলো আমরা ক্লাস দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? সো আমি লাইভটা শেয়ার করে দিলাম, তোমরা যারা আছো সবাই লাইভটা শেয়ার করে দিবা, সেটা আমি বিশ্বাস করি। কারণ তোমাদের ক্লাস নেওয়ার জন্য আসলে আমরা অনেক পরিশ্রম করি, আমাদের এডুকেশন টিম অনেক বেশি পরিশ্রম করে। সো তোমাদেরকে বলবো তোমরা লাইভ ক্লাসটা শেয়ার করে দাও, আমি নিজেও শেয়ার করে দিতেছি। আমি বেশি দেরি করবো না, এমনি একটু দেরি হয়ে গেছে, আমরা হচ্ছে গিয়ে শুরু করে দিব। তবে তোমাদেরকে আমি প্রথমে একটু দেখাই আমরা আসলে আজকে কি কি পড়বো, এটা একটু তোমাদের জানা দরকার। আমরা আজকে প্রথমে তোমাদেরকে টপিক ভিত্তিক সাজেশনটা দিব, তারপর 5 সিকিউ সিরিয়াল, এটা হয়তো অনেকে বুঝো না। 5 সিকিউ সিরিয়াল মানে হচ্ছে তোমরা অনেকে হচ্ছে পরীক্ষার হলে গিয়ে তোমরা কোন প্রশ্নটা সবার আগে আনসার করবা, এটা তোমরা সিলেক্ট করতে করতে তোমাদের অনেক টাইম লেগে যায়। যে কারণে আমি এখান থেকে তোমাকে সিলেক্ট করে দিব তুমি আসলে পরীক্ষার হলে কোন 5টা সিকিউ দিবা, কোন 5টা সিকিউ তুমি পরীক্ষা হলে আনসার করলে 10-এ 10 পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। সো এটা নিয়ে তোমাকে টেনশন করার কোনো দরকার নাই। সো এরপর হচ্ছে সুপার 25 এমসিকিউ সেশন, এটা থেকে অনেকে হয়তো তোমরা মাত্র 25টা এমসিকিউ কিভাবে হচ্ছে আমরা দিবেন, কিভাবে করবো। এখানে 25টা এমসিকিউ হচ্ছে 25টা টপিকের উপর আলোচনা হবে, মানে 25টা জায়গায় বইয়ের মেইন বইয়ের 25টা জায়গা থেকে আছে, যে জায়গাগুলো হচ্ছে তুমি যদি ভালো করে পড়তে পারো ওই 25টা জায়গা থেকে মূলত সবগুলা প্রশ্ন আসবে। এরপর হচ্ছে আমরা এমসিকিউ একটা পিডিএফ দিব এবং সিকিউ একটা পিডিএফ দিব, ঠিক আছে? আমি ক্লাস শুরু করে দিব। তোমরা হচ্ছে যারা জয়েন হয়েছ তারা আমাকে একটু বলছিলাম জানাইতে যে হচ্ছে তোমরা কে কোন বোর্ড থেকে। লাবণ্য লিখছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম লাবণ্য। দিনাজপুর, বৃষ্টি লিখছে দিনাজপুর, থ্যাংক ইউ
বৃষ্টি, জাইমা জারিন আমাদের সাথে যুক্ত আছে, মারিয়া, মুবাশশিরা, থ্যাংক ইউ মুবাশশিরা, উৎসব সরকার আছে। ভাইয়া ক্লাস একটু দেরি হলেও যাতে ক্লাস 10 প্রথম থেকে দেখা যায় সেই ব্যবস্থা করো। না, আমি ক্লাস শুরু করি নাই, ঠিক আছে? ক্লাসে আসতে দিয়েছি কিন্তু আমি ক্লাস শুরু করি নাই, ক্লাস শুরু করবো মাত্র। আমি কিন্তু ক্লাস শুরু করি নাই। 239 জন আমাদের সাথে আছে, যারা আমাদের সাথে যুক্ত আছো সবাই আমাদের প্রতি আস্থা আছে, এই জন্য যুক্ত হইছো। তোমরা আজকে অবশ্যই নিরাশ হবে না, বেস্ট একটা ক্লাস পেতে যাচ্ছ, ঠিক আছে? সবগুলা বোর্ডেই তোমরা সবগুলা সিকিউ এবং এমসিকিউ কমন পাবা, ঠিক আছে? সো আমি তোমাদেরকে প্রথমে একটু দেখাবো। আমরা প্রথমে যে কাজটা করব, প্রথমে হচ্ছে আমরা এইভাবে হচ্ছে টপিক আকারে তোমাদেরকে হচ্ছে আমি একটু সবগুলা সাজেশন দিব। যখনই আমাদের টপিক আকারে শেষ হয়ে যাবে তারপর হচ্ছে আমরা একদম যদি লাস্টে দেখাই তাহলে তারপর হচ্ছে আমরা কি করবো, এই যে 5টা সিকিউ আমি তোমাদেরকে সাজিয়ে দিব যে কোন 5টা তুমি আনসার করবা, কোনটার পর কোনটা আনসার করবা, ঠিক আছে? এটা আমি সাজিয়ে দিব। এই কাজটা যখন আমাদের শেষ হয়ে যাবে, আমি একটু আচ্ছা, এই কাজটা যখন আমাদের শেষ হয়ে যাবে তখনই আমরা চলে যাব হচ্ছে কোথায়, তখনই আমরা চলে যাব হচ্ছে গিয়ে আমরা এই এমসিকিউ তে, ঠিক আছে? আমরা চলে যাব এমসিকিউ তে। তো এইখানে হচ্ছে আমরা এমসিকিউ গুলো দেখাবো, এই এমসিকিউ গুলো আছে তোমাদের জন্য, এই সবগুলো এমসিকিউ আমরা প্র্যাকটিস করব। তো যখনই আমাদের এমসিকিউ প্র্যাকটিস করা শেষ হয়ে যাবে তখন আমরা যাব কোথায়, তখন হচ্ছে তোমাদেরকে আমরা দিব এই যে এইরকম একটা পিডিএফ দিব, এমসিকিউ এর পিডিএফটা দিব, ঠিক আছে? এই পিডিএফটা পাওয়ার জন্য কি করতে হবে, পিডিএফটা পাওয়ার জন্য সিম্পলি তুমি জাস্ট লাইভটা শেয়ার করে দিবা, নাথিং এলস, আর কোনো কিছু করার তোমার দরকার নেই। এই যে তোমাকে পিডিএফটা দিব, একদম সাধারণ গোছানো একটা পিডিএফ দিব, সেই পিডিএফটা তুমি যদি পড়ো তাহলে তোমার কিন্তু হয়ে যাবে, আর কোনো কিছু দরকার নাই। এরকম সাধারণ গোছানো তোমাকে একটা পিডিএফ দিব। শুধু এমসিকিউ পিডিএফ দিব তাই নয়, এমসিকিউ পিডিএফ দিব তাই নয়, তোমাকে কিন্তু আমরা একটা সিকিউ পিডিএফ দিব, ঠিক আছে? এই যে দেখো সিকিউ কিন্তু তোমাকে সাজানো থাকবে, 5টা সিকিউ দিব, মাত্র একটা অধ্যায় থেকে 5টা সিকিউ থাকবে, না মোর দেন না, আর অন্য কিছু দরকার নাই। সো আমরা আর দেরি না করে আমরা একদম ক্লাসে চলে যাব। আমরা যদি ক্লাসে চলে যাই, 300, থ্যাংক ইউ সো মাচ, 300 মানুষ আমাদের সাথে যুক্ত হয়েছে। আমি ক্লাস শুরু করতেছি, তোমরা আমার কথাটা একটু ভালো করে বুঝবা, ঠিক আছে? আমি কি বোঝাতে চাই, প্রথমেই তো হচ্ছে আমি একটু ক্লাসটার সিস্টেমটা তোমাদেরকে যদি একটু বোঝাই। দেখো ক্লাসটার সিস্টেমটা যদি তোমাদের একটু বোঝাই তাহলে তোমরা বুঝো। আচ্ছা, এখানে আমাদের কিছু চিহ্ন থাকবে, এই চিহ্নটা হচ্ছে আমার নিজে তৈরি করা, একটু বুঝবা। যদি কোনো জায়গার মধ্যে অন স্টার থাকে তাহলে মনে করবা এই জায়গাটা শুধুমাত্র একবার রিডিং পড়বা, আর কোনো কিছু দরকার নেই, ঠিক আছে? শুধু রিডিং পড়বা, আর কোনো কিছু দরকার নেই, শুধু রিডিং, এখান থেকে অন্য কোনো কিছু আসবে না। যদি 2 স্টার থাকে তাহলে মনে করবা এটা হচ্ছে তুমি জাস্ট মোটামুটি, সো মানে কি মোটামুটি, তার মানে মোটামুটি জাস্ট পড়বা, দরকার নেই। যদি 3 স্টার থাকে তাহলে মনে করবা যে এইখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা হচ্ছে 90%, ঠিক আছে? প্রশ্ন আসবেই আসবে এরকম। আর যদি দেখো কোন জায়গার মধ্যে এরকম কেজি আছে, অনেকে হয়তো বুঝবে না যে কেজি মানে কি। এই কেজি মানে হচ্ছে তোমার কভার গ্যারান্টি, হ্যাঁ এটা হাস্যকর হলেও কিন্তু সত্য, ঠিক আছে? কভার গ্যারান্টি, তার মানে কভার গ্যারান্টি মানে কি, তোমার হচ্ছে গিয়ে তুমি মারা গেলে কবরে যাইবা যেমন 100% শিওর, এখান থেকে প্রশ্ন আসবে এরকম 100% শিওর। দ্যাট মিনস তোমাকে একটা অধ্যায় তুমি দেখি বুঝতে পারবা কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসবে। তাহলে এই অধ্যায়টা যদি আমরা দেখি বুঝতে পারবো যে এখান থেকে প্রশ্ন আসবে আর এখান থেকে প্রশ্ন আসবে, এটার সম্ভাবনা সবচেয়ে বেশি। তাহলে আমরা যদি একদম শুরু থেকে শুরু করি, দেখো আমরা যদি একদম শুরু থেকে শুরু করি, আমরা একদম ক্লিয়ার করে দিলাম, ঠিক আছে? আমরা যদি একদম শুরু থেকে শুরু করি, ঠিক আছে? দেখো তাহলে আমরা একদম দ্বিতীয় অধ্যায় থেকে শুরু করলাম, ঠিক আছে? দ্বিতীয় অধ্যায় থেকে শুরু করলাম। আমরা জানি পৌরনীতিতে ভূগোলে আমাদের অধ্যায় আছে কয়টা, 6টা। কয়টা অধ্যায় আছে? 6টা। প্রশ্ন আসবে কয়টা, 8টা। তাহলে আমরা একদম শুরু থেকে যাচ্ছি। প্রথমে তোমাদেরকে যদি বলি, তোমাদের এখানে পৃথিবীর গঠনের যে অশ্বমণ্ডল, গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল, এই 3টা মিলিয়ে একটা প্রশ্ন আসবে, একটা সিকিউ। কোন কোন সময় যে কোনো 2টা আসে, কোন কোন সময় 3টা উপাদানই আসে। 2টা দিয়েও আসতে পারে, দেখো এইটা আর এটা দিয়েও আসতে পারে, এইটা আর এটা দিয়ে আসতে পারে, বা 3টা দিয়ে আসতে পারে। তাহলে এখানে আমি লিখছি 3 স্টার প্লাস কেজি। এখন এইটা 100% আসবেই আসবে। একটু ভালো করে আমার কথা বুঝবা, যদি কেউ 10-এ 10 পেতে চাও বা সিকিউ এ 5টাতে 50 পেতে চাও, তাহলে তোমাকে করতে হবে কি, তোমাকে বই থেকে এই টপিকটা পড়তে হবে। তারপর হচ্ছে গিয়ে এইখানে যে কোনো একটা সিকিউ তুমি প্র্যাকটিস করে ফেলবা, এনাফ। এখন তোমার অবস্থা যদি আমার মতো হয়, দুর্বল স্টুডেন্ট হও, মানে জীবন যায় এরকম একটা ভাব, তাহলে তুমি কি করবা, তাহলে ভাইয়া তোমার হচ্ছে এগুলো একটাও দরকার নাই, তুমি এগুলো একটাও পড়ার দরকার নাই, কিছু করার দরকার নাই। তুমি জাস্ট যাইবা এই ঢাকা 23-এর যে প্রশ্নটা আছে, বা সিলেট 23-এর যে প্রশ্নটা আছে, বা বরিশাল 21-এর যে প্রশ্নটা আছে, যে কোনো একটা সিকিউ ঠাড়া মুখস্থ করবা। তোমার কোনো কিছু করার দরকার নেই, কারণ তোমার কাজ হচ্ছে পাস করা। তুমি তো ভাই A+ পাবো না, তুমি তো 90 মার্ক পাবো না। তাহলে তোমার কাজ যদি হয় পাস করা, তাহলে তুমি শুধু একটা সিকিউ পড়বা, আর অন্য কিছু করার দরকার নেই। এই একটা সিকিউ কই থেকে পড়বা,
আমরা পিডিএফ এ দিয়ে দিব, তুমি জাস্ট ভিডিওটা শেয়ার দাও, আর কোনো কাজ নাই, পিডিএফ এ দিয়ে দিব। তো এখন দেখো এরপরে কি আছে, পর্বত আছে। তো পর্বত থেকে দেখলাম ভঙ্গির, স্তূপ, আগ্নেয়, ক্ষয়জাত, এই 4টা পর্বতের মধ্যে প্রশ্ন আসে, বাইরে খুব বেশি লিকুইড পর্বত খুব বেশি আসে না। তো এটা আমরা দিলাম কি কেজি, এখান থেকে প্রশ্ন আসবেই আসবে। কুমিল্লা আছে, ঢাকা আছে, রাজশাহী আছে। আমি আবার বলতেছি, আমি অনেকগুলো দিছি এই কারণে, কারো কারো পুরান গাইড আছে, পুরান বই আছে, তার এখানে দেওয়া আছে 23 নাই, 24 নাই, তার এখানে 18 আছে, 17 আছে, এই জন্য আমি একটু আগেরটাও দিয়ে রাখছি। তো এখন দেখো মালভূমি সমভূমি থেকে খুব বেশি প্রশ্ন আসে না, তোমরা একবার দেখে গেলে হবে 2 স্টার, ঠিক আছে। এরপরে বাংলাদেশের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য থেকে 100% প্রশ্ন আসবেই আসবেই আসবে, ঠিক আছে। এখানে বাংলাদেশের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য 3 ভাগে ভাগ করা গেছে। তো ওইখান থেকে আমরা শুধু টারশিয়ারি আর হচ্ছে প্লাইস্টোসিনকালের সোপান সমূহ, ঠিক আছে, এই দুটা পড়লে আমাদের হবে। সাম্প্রতিককালের প্লাবন সমভূমি থেকে খুব বেশি প্রশ্ন আসে না, কিন্তু আমরা এখানে সিকিউ যখন দিয়ে দিছি তখন সাম্প্রতিককালের প্লাবন সমভূমি এখানে নিয়ে আসছি, এই জন্য আলাদা করে টপিক আকারে এখানে দেই নাই। তাহলে আমাদের দ্বিতীয় অধ্যায়টা শেষ, দ্বিতীয় অধ্যায়টা ডান, থ্যাংক ইউ। সো আমরা পরে যাব, পরে কই যাব, আমরা যাব তৃতীয় অধ্যায়। বা একটু লক্ষ্য করো, তুমি দেখো ভূমিকম্প আছে, প্রথমে কি আছে, ভূমিকম্প আছে। এখন এই যে ভূমিকম্প আছে, এখন বলতে পারো যে ভাইয়া ভূমিকম্প যদি পড়ি এখান থেকে আবার কি কি পড়বো, ভূমিকম্প থেকে আমার বইয়ের মধ্যে তো 5-7 পেজ, তো তোমার পরীক্ষার আগে মনে রাখা পসিবল না, যেহেতু তুমি মানুষ, যতই পড়িবে ততই বলিবে। এই জায়গা থেকে তুমি ভূমিকম্পের জাস্ট সংজ্ঞাটা শিখবা, সৃষ্টির কারণটা শিখবা এবং ফলাফলটা শিখবা, আর কোনো কিছু সিকিউ এর দরকার নাই। এমসিকিউ এর জন্য ইটস আ ডিফারেন্ট কেস, তখন আমি আলোচনা করবো, এমসিকিউ এর জন্য আলোচনা করবো, তখন দেখাবো কোন কোন জায়গা থেকে পড়বা। কিন্তু সিকিউ এর জন্য এই 3টার বাইরে আর কোনো কিছু দরকার নাই। টেকনিক্যালি শেয়ার দাও। দেখো এইখানে হচ্ছে আগ্নেয়গিরির অগ্নুৎপাত, কি শিখবা, সংজ্ঞা, সংগঠনের কারণ এবং হচ্ছে ফলাফল, ঠিক আছে। সুফলটাও করতে পারো, এখান থেকে আলাদা করে খ নম্বরের জন্য অনেক সময় প্রশ্ন আসে, খ, ঠিক আছে। বোর্ড যে কোনো একটা বোর্ড পড়লে আমাদের হবে। এটা কি দিলাম, কেজি, মানে কভার গ্যারান্টি, তুমি কভারে যাবা যেমন শিওর, এখান থেকে প্রশ্ন আসবে 100% শিওর। তোমাদেরকে একটা কথা বলি, আমাদের এই ক্লাসটা করাইতে কিন্তু আমাদের মানে একদম পিছনে যে গল্পটা, এটা অনেক কষ্টের একটা গল্প, অনেক রাতের পর রাত পরিশ্রম করেছে কিন্তু একটা ক্লাস দেওয়া লাগে। তো তোমাদেরকে আমি শিক্ষক হিসেবে অনুরোধ করবো, তোমরা প্রত্যেকে নিজের নৈতিকতা জায়গা থেকে পরিশ্রমের মূল্য দেওয়া দিবা, এরকম একটা পারসেপশন থেকে তোমরা সবাই ক্লাসটা শেয়ার দিবা, ঠিক আছে। সবাই শেয়ার দিবা, যারা শেয়ার দিছো তারা লেখো ডান। তামিম বয়ান লিখছে বাই পাস করার জন্য সেরা রে, থ্যাংক ইউ তামিম। আচ্ছা আচ্ছা, দেখো এরপর দেখো এখানে আছে সুনামি, সুনামি থেকে কি পড়বা, সংজ্ঞা, সৃষ্টির কারণ, ফলাফল। আচ্ছা ভাইয়া শুনো, আমরা যে এগুলা দিতেছি, আমরা কিন্তু এইগুলা পড়ানোর জন্য আবার আগামীকালকে 3টায় ক্লাস দিব। এখন প্রথমে দিয়ে দিতেছি, তুমি নিজে নিজে বাসায় কেমনে পড়বা, যাতে তোমার প্যারা না লাগে যে কি পড়বো, এত এত বড় সিলেবাস, হ্যান ত্যান, এরকম যাতে ফিল না হয়, এই জন্য আমরা দিয়ে দিতেছি। দেখো এরপরে বিচনী ভবন আছে, নগরী ভবন আছে, ঠিক আছে। এইগুলা যদি তোমার মনে হয় যে বা আমি ভিতর থেকে করতে পারি না, আমার জীবন চলে যায় এরকম ভাব, তাহলে জাস্ট ঢাকা বোর্ড 18 যে প্রশ্নটা আছে পড়ে ফেলবা, অন্য কিছু দরকার নাই, ইচ্ছা কত। যান্ত্রিক বিচনী ভবন থেকে আলাদা করে প্রশ্ন আসে, জৈবিক বিচনী ভবন থেকে এই যান্ত্রিক আর জৈবিক মিলে প্রশ্ন আসতে পারে, আমি দেখাবো। আর তুষারের দ্বারা, তুষারের এখানে তুষারের দ্বারা হবে, তুষারের দ্বারা বিচনী ভবন আছে একটা, ঠিক আছে, এইটাও আসতে পারে। এরপরে যদি এই ওদের থেকে বাড়তি বলো, জলপ্রপাত, নদী উপত্যকা, বদ্বীপ, অশ্বনদী হ্রদ এবং হচ্ছে বি আকৃতির উপত্যকা আছে একটা, হ্যাঁ বি আকৃতির উপত্যকা আছে, এটাও তোমরা চাইলে পড়তে পারো। নদী পর্যায়ে একবার রিডিং করে গেলো, নদী পর্যায়ে থেকে ওইভাবে প্রশ্ন আসলে দেওয়াটা কঠিন, হয়তো পারবে না, বা যারা পারো তারা পড়ে নিও, ঠিক আছে। এই হচ্ছে আমাদের তৃতীয় অধ্যায়, এই হচ্ছে আমাদের তৃতীয় অধ্যায়। এরপর আমরা দেখবো পরের অধ্যায়, চতুর্থ অধ্যায়। ভাই এটা আমি বলি গরিবের অধ্যায়, এটা হচ্ছে গরিবের অধ্যায়, মানে আমি পরীক্ষার হলে গিয়ে সবার আগে এটা পারতাম, কেন পারতাম, এটা হচ্ছে দূষণ পুরাপুরি আমাদের জন্য। আমার মনে হয় সরকার এই অধ্যায়টা দিছে আমার তোমার মতো শরীরের জন্য, আর যারা মেধাবী স্টুডেন্ট তাদের জন্য এই অধ্যায় না। তো এখান থেকে যদি আমি একটু দেখি, বায়ুমণ্ডলের উপাদান সমূহ, এখান থেকে বেসিক্যালি আলাদা করে যদি সিকিউ এর জন্য প্রশ্ন আসে, তাহলে শুধুমাত্র এটা আসবে সিকিউ, আর বাকিগুলো যদি আসে, এইগুলো যদি আসে তাহলে সবগুলা খোয়ার জন্য আসবে, সিকিউ এর জন্য আসার সম্ভাবনা ওই রকম ভাবে নাই, ঠিক আছে। সিকিউ এর জন্য আসলে আলাদা করে শুধু ওজন স্তরটা যে আছে এটা থেকে প্রশ্ন আসতে পারে। সিকিউ এর জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা, দেখো কেজি 3 স্টার প্লাস কেজি দেওয়া, সেটা হচ্ছে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস দুই ভাবে হইতে পারে, একটা হচ্ছে তাপমাত্রা তারতম্য অনুসারে, একটা হচ্ছে রাসায়নিক গঠন অনুসারে। তাহলে আমরা তাপমাত্রার তারতম্য অনুসারে যেটা আছে এটা হচ্ছে আমরা পড়বো। এর মধ্যে আবার এই টপোস্ফিয়ার যেটা আছে এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, মানে বায়ুমণ্ডলের যে প্রথম স্তরটা আছে, ঠিক আছে, কিন্তু ভূপৃষ্ঠের সবচেয়ে কাছাকাছি যেটা আছে, এটা হচ্ছে তোমরা 22, 23 বা ঢাকা বোর্ড 18 যে কোনো একটা পড়লে হবে, আমরা পিডিএফ দিয়ে দিব। আচ্ছা এটা একটু কেটে দিই, কার্টোস্ফিয়ার আছে একটা, আয়নোস্ফিয়ার আছে, এইগুলো যদি
স্পেসিফিক ভাবে এগুলো থেকে প্রশ্ন আসতে পারে, তাহলে তুমি এই প্রশ্নগুলো সলভ করলেই হবে। রাসায়নিক স্থলবিন্যাস থেকে আসলে খুব বেশি প্রশ্ন আসে না। তোমরা যখন বোর্ড গুলো থেকে প্রশ্ন দেখবা রাসায়নিক গঠন অনুসারে যে বায়ুমণ্ডলের স্থলবিন্যাস আছে এখান থেকে প্রশ্ন আসে না বলে চলে, কিন্তু বিপদ এড়ানোর ক্ষেত্রে আমরা দিয়ে দিছি খুব বেশি প্রশ্ন আসে না। তারপরেও তোমরা যদি চাও তোমরা যে কোনো একটা হচ্ছে গিয়ে একটা সিকিউ করে রাখবা যাতে কোনো প্রবলেম না হয়। এই যে ভাই এটা হচ্ছে গরিবের কি বলে গরিবের জন্য, ঠিক আছে, রাখার জন্য গরিবের জন্য, ঠিক আছে, গরিবের জন্য এটা ধুমায়া লেখবা। বায়ু দূষণ হচ্ছে গরিবের পড়া, সোজা কথাই। বায়ু দূষণের কারণ, প্রতিকার, প্রতিরোধ এগুলো ধুমায়া পড়বা। এগুলো থেকে 100% প্রশ্ন আসবে। কারণ যখন বোর্ড থেকে প্রশ্ন করে তখন সবাই তো বিকরণের সাথে বা হচ্ছে নরডম বা হচ্ছে ভালো ভালো যে কলেজগুলো আছে আরো নাম করে আছে, আমি সৈয়দুল কলেজ, আমি সৈয়দুল কলেজের স্টুডেন্ট ছিলাম। যাই হোক, বাই দ্য ওয়ে, তো এই যে বিষয়গুলো আছে এই কলেজের স্টুডেন্টদের চিন্তা করে তো প্রশ্ন করে না, প্রশ্ন করা হয় গ্রামের একটা স্টুডেন্টও কিন্তু যাতে পাস করতে পারে ওই চিন্তা করে কিন্তু প্রশ্ন করা হয়। তবে এইবার এই সরকার আমলে দেখতেছি যে 79 থাকলে নাকি 80 দেয় না, নাম্বার বাড়ায় দেওয়া হয় না, এই ধরনের বিভিন্ন কথা আছে। কোনো সমস্যা নাই, তুমি লিখতে পারলে নাম্বার দিবে। তো এই জায়গাটা হচ্ছে তোমরা ভালো করে পড়বে, এটা কেজি। সো এখান থেকে প্রশ্ন আসবে। আচ্ছা, একজন কমেন্ট করছে কোন কোন অধ্যায় থেকে 2টা করে প্রশ্ন আসতে পারে একটু বলবেন। থ্যাংক ইউ সো মাচ। কোন কোন অধ্যায় থেকে 2টা করে প্রশ্ন আসে আমি তোমাদেরকে যখন 5 CQ সিরিয়াল করবো না তখন বলে দিব। এখন শুধু অধ্যায় বি দিতেছি, কোন কোন অধ্যায় থেকে 2টা করে আসবে আমি বলে দিব, ঠিক আছে, আমি বলে দিব। দেখো আমি বলে দিব। থ্যাংক ইউ লামিয়া, তোমরা প্রশ্ন করে আমরা হচ্ছে উত্তর দিতে পারি। দেখো এরপরে যেটা আছে পঞ্চম অধ্যায়, ঠিক আছে, পঞ্চম অধ্যায় ক্রিটিক্যাল একটা অধ্যায়, কিন্তু তোমরা আশা করি পারবা। এই জলবায়ুর নিয়ামক আছে, জলবায়ুর অনেক 8টা নিয়ামক আছে, জলবায়ুর 8টা নিয়ামক আছে। এর মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই সমুদ্র অতি দূরত্ব। এর বাইরে যদি তোমরা পড়তে চাও তাহলে অক্ষাংশ একটা আছে, অক্ষাংশ, আর একটা আছে উচ্চতা, ঠিক আছে, আর একটা আছে উচ্চতা, সেইগুলো পড়তে পারো। তবে প্রশ্ন আসে সবচেয়ে বেশি এখান থেকে, ঠিক আছে, সবচেয়ে বেশি এখান থেকে প্রশ্ন আসে। পৃথিবীর তাপ বলয়, এটা তোমরা একটু ভালো করে পড়বা। বায়ুর চাপ বলয়, কেজি খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। বায়ুর শ্রেণী বিভাগ জাস্ট বলা বাহুল্য, এটা কত ইম্পর্টেন্ট। অয়ন বায়ু, স্থানীয় বায়ু, নিয়ত বায়ু, এই 3টা বায়ু পড়লেই এনাফ, মোর দেন এনাফ, দরকার নাই অন্যগুলা। এই 3টা বায়ু যদি কেউ পড়তে পারো এখান থেকে প্রশ্ন আসবে। আর বৃষ্টিপাতটা যদি বলি খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। এখানে 3টা দেওয়া। বৃষ্টিপাতের মধ্যে তোমরা এই পরিচলন আর হচ্ছে শৈলস্ফীয় বৃষ্টিপাত এই দুটা থেকে প্রশ্ন আসে 90%। তবে বিপদ এড়িয়ে যাওয়ার জন্য সংঘর্ষ বৃষ্টিপাতটাও পড়তে পারো। এরপর যেটা বলবো এই ঘূর্ণিঝড়, ঘূর্ণিঝড়, কাল বৈশাখী ঝড়, এইগুলা থেকে অনেক সময় প্রশ্ন আসে। যেহেতু এই অধ্যায় থেকে একাধিক প্রশ্ন হয়, মানে 2টা প্রশ্ন হবে পঞ্চম অধ্যায় থেকে, আমি পরে আবার বলে দিব। এই কারণে আমি বললাম যে এখান থেকেও প্রশ্ন আসতে পারে। 30টা দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে আমাদের পঞ্চম অধ্যায়টা কি কিচ্ছা করতো। দেখো এরপরে যদি আমরা যাই, এরপর আমরা যাব আমাদের লাস্ট অধ্যায়, এটা হচ্ছে আমাদের ষষ্ঠ অধ্যায়টা জলবায়ু অঞ্চল ও জলবায়ু পরিবর্তন। একটু লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীরা, এখানে হচ্ছে গিয়ে তোমাদের আমি স্পেসিফিক ভাবে যদি বলে দিই, একদম হাতে কলম একদম বলে দিই, তুমি একদম মনে করবা পরীক্ষা হলে গিয়ে দেখবা নিরক্ষীয়, ভূমধ্যসাগরীয় মৌসুমী, এই 3টা থেকে একটা সিকিউ আসবে। এটা মানে কবর গ্যারেন্টি। তুমি মারা গেলে কবরে যেমন যাবে 100% শিওর, পরীক্ষা হলে এখানে গিয়ে দেখবা প্রশ্ন 100% শিওর। বাংলাদেশের যত বোর্ড আছে মনে করে এই প্রশ্ন আউট করে দেওয়া হয়েছে, যত বোর্ড আছে সকল বোর্ডে এখান থেকে প্রশ্ন আসবে, ঠিক আছে। এই জন্য এইটা আর এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এটাও ইম্পর্টেন্ট, মৌসুমী জলবায়ু ইম্পর্টেন্ট। মৌসুমী জলবায়ু ইম্পর্টেন্ট এই সেন্সে, কারণ বাংলাদেশে যেহেতু মৌসুমী জলবায়ু অন্তর্ভুক্ত এই জন্য এই সেন্সে এটাও ইম্পর্টেন্ট, ঠিক আছে। বিশেষ করে ঢাকা বোর্ডে এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সো এরপরে যদি এখান থেকে কোনো কারণে, ধরো কোনো কারণে অনেক সময় প্রশ্ন এদিক সেদিক করে না বোর্ড, যারা প্রশ্ন করে, যদি কোনো কারণে একটু এদিক সেদিক হয় তাহলে তোমরা এটা 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 একটু পড়ে ফেলবা। বিশেষ করে বাংলাদেশের জলবায়ু স্পেসিফিক, যেহেতু বাংলাদেশের সম্ভবত এরা তোমরা একটু পড়ে ফেলতে পারো, এটা থেকে প্রশ্ন সম্ভাবনা আছে। দেখো একটু বুদ্ধি না হলে কি চলা যায়। যেহেতু তোমাকে বলছি এই 3টা থেকে প্রথম 3টা থেকে প্রশ্ন আসবে, তাহলে তুমি এক কাজ করো, তাহলে এই 3টা তুমি ভালো করে বই থেকে পড়ো আর এইগুলোর জন্য একটা সিকিউ পড়ে ফেলো ভাই, তাহলে তো হয়ে গেছে, তাই না? তাহলেই তো হয়ে গেছে। একদম ইজি, একদম ইজি, ঠিক আছে, একদম ইজি। ঠিক আছে, সমস্যা না, ঠিক আছে। আচ্ছা, এই যে আমাদের এটা গেল লাস্ট। দেখো এই যে আমাদের জোয়ার বাটা, বাইরে ভাই প্রত্যেকবার প্রত্যেকটা বোর্ডে এখান থেকে প্রশ্ন হয়।
সো তোমরা কি করবা, এই জোয়ার ভাটার কারণটা করবা, জোয়ার ভাটার শ্রেণী বিভাগটা করবা। মানে এখান থেকে শ্রেণী বিভাগ থেকে তুমি হচ্ছে একটা হচ্ছে বড়া কোটাল আর একটা হচ্ছে মরা কোটাল, ঠিক আছে? বড়া কোটাল আর হচ্ছে মরা কোটাল, এই দুটো একটু করে বসে, মরা কোটাল, এই দুটা ছাড়া খুব বেশি প্রশ্ন আসবে না, ঠিক আছে? এরপরে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে জোয়ার ভাটার প্রভাব, মানে এই দুটা থেকে আসলে গ, আর এই যে এটা আছে এটা থেকে আসবে গ, ঠিক আছে? এরপরে সুটটা, সমুদ্র সুটটা আমরা জানি অনেক বেশি কঠিন, যারা পারো আলহামদুলিল্লাহ তোমরা আনসার করবা, আর যদি মানে খুব বেশি না পারো মানচিত্রের মধ্যে একদম সমুদ্র সুট গুলা দেখিয়ে দেওয়া অনেক বেশি টাফ, তো তোমরা যদি না পারো এটা ইগনোর করতে পারো। তবে বেসিক্যালি এই আটলান্টিক এবং ভারত মহাসাগরীয় স্রোত এই দুইটা পড়তে পারো, এই দুইটা পড়লে হবে। তাছাড়া হচ্ছে আরো কয়েকটা যে স্রোত গুলো আছে তোমরা দেখে দেখে বহু প্রশ্ন পড়তে পারো, তবে এটা আমি ইগনোর করতে বলবো, তারপরে তোমরা যদি চাও করতে পারো। সো আমাদের হচ্ছে গিয়ে টপিক ভিত্তিক সাজেশনটা দেওয়া শেষ। আমি একটু বলি, আমার একটু তোমরা সবাই হচ্ছে আমার কথা একটু মনোযোগ শোনো। যদি তুমি চাও যে আমি ভূগোলে 5টা প্রশ্ন লিখবো 50-এ 50 পাবো, তাহলে তোমার উপায় হচ্ছে তুমি প্রথমে বই থেকে, আমি টপিক ভিত্তিক যে সাজেশন দিছি টপিক ধরে ধরে বই থেকে এটা পড়বা, পরীক্ষার হলে আসলে বই থেকে উত্তরটা তুমি নিয়ে লিখবা, যেভাবে আমি বলে দিব, আগামীকালকে 3টায় বলে দিব। তো তুমি যদি মনে করো যে না আমার তো এত সময় নাই এখন বই থেকে ধরে ধরে পড়বো, বা হচ্ছে বই ধরে ধরে পড়লে হচ্ছে আমার এত টাইম নাই, আমি শর্টকাটে 5টায় শুধু, তাহলে তুমি জাস্ট কি করবা, কেজি আছে না, কেজি যেগুলো কেজি এবং পৃষ্ঠা, এগুলোর যে প্রশ্ন আছে এখান থেকে একটা প্রশ্ন করবা, মনে করবা এটার উত্তর যা, এটার উত্তর যা, এটার উত্তর তাই সেম, জাস্ট উদ্দীপকটা ভিন্ন ভিন্ন ভাবে আসে, তাহলে তুমি এখান থেকে একটা প্রশ্ন করে ফেলবা, তোমার আর অন্য কিছু দরকার নাই। যদি বলো এই প্রশ্ন কই পাবো, পিডিএফ দিব, এখান থেকে শুধু পিডিএফ পড়লে আর কিছু লাগবে না। সো এরপর যদি আমরা বলি, আমরা এখন দেখাই দিব পরীক্ষার হলে কি আনসার করবা, পরীক্ষার হলে কিভাবে আনসার করবা, কোনটা আগে, এইটা সবচেয়ে বেশি সমস্যা। স্টুডেন্টরা পরীক্ষা হলে প্রশ্ন নিয়ে হাতে নিয়ে আল্লাহ কই থেকে আনসার করবো, কোনটা আগে দিব, কোনটা পরে দিব, দেখা গেছে সাজাইতে সাজাইতে তোমার দেখে চলে গেছে 5-7 মিনিট। এই 5-7 মিনিট যে চলে যায়, পরবর্তীতে এই 5-7 মিনিট তোমার হচ্ছে লাস্ট যে সিকিউ লেখো, সিকিউসি লেখো, ওইটার মধ্যে শর্ট পড়ে, যে কারণে লাস্টে সিকিউসি যখন লিখো তখন তোমার লেখা তুমি বুঝো না, আমি বুঝি না, স্যারে বুঝো না, কেউ বুঝে না, দুনিয়ার মধ্যে কোথায় থেকে লেখা আসে, তোমাকে যদি খাতা দেওয়া হয় যে এটা কি লেখছো তুমি নিজেও পড়তে পারবে না সবটা। সো এই জন্য লাস্টে সিকিউসিকে যাতে কোনো ঝামেলা না হয়, আমাদেরকে আগের থেকে স্মার্টলি সিলেক্ট করে দিতে হবে এবং ওইখান থেকে ওখান থেকে আনসার করবো। তাহলে আমি এই ইন অর্ডারটা সাজিয়ে দিতেছি, কোনটা থেকে তোমরা হচ্ছে গিয়ে আনসার করবা। মুবাশির লিখছে ভাই এই সেশনে যদি আর কিছু লাগাই দিতেন খুবই ভালো হতো। থ্যাংক ইউ সো মাচ মুবাশির, আমরা দিব। মুবাশির আমরা চেষ্টা করতেছি, তোমরা হচ্ছে গিয়ে আমি খুবই দুঃখিত আগে দিতে পারছি না, কিন্তু আমরা চেষ্টা করতেছি দেওয়ার জন্য। সো আমি এখন কি করতেছি, আমি হচ্ছে গিয়ে লিখে দিতেছি কোনটা হচ্ছে তুমি হচ্ছে গিয়ে পরীক্ষা দিবা। তুমি 1 নং যে সিকিউটা দিবা, 1 নং যে সিকিউটা দিবা, তুমি বাম পক্ষ ডান পক্ষ দুইটা দিব। আমি যদি বাম পক্ষ থেকে প্রশ্ন কোনো কারণে না আসে, তাহলে ডান পক্ষ থেকে 100% আসবে। তাহলে আমি দুইটা করে দিয়েছি। তাহলে 1 নং সিকিউ হচ্ছে তুমি ঠিক রাখবা যে আমি গিয়ে হচ্ছে যে পৃথিবীর যে গঠন আছে, এই যে অশ্বমণ্ডল, এই অশ্বমণ্ডল, ঠিক আছে, গুরুমণ্ডল, ঠিক আছে, এই গুরুমণ্ডল এবং হচ্ছে কেন্দ্রমণ্ডল, ঠিক আছে, এই কেন্দ্রমণ্ডল, এইটা থেকে হচ্ছে মূলত আমি প্রশ্নটা সবার আগে দিব। এখানে কিভাবে লিখলে 10-এ 10 পাইবা এটা আমি বলে দিব, কিভাবে লিখলে 10-এ 10 পাইবা আমি বলে দিব। দেখো যদি কোনো কারণে এটা না আসে, এই সাইড থেকে না আসে, ধরো এটা উপর একটা নিচেরটা মানে বাম, ধরো এটা ডান, তো যদি না আসে তাহলে তুমি সিলেক্ট করবা যে পর্বত। যদি এখান থেকে পৃথিবীর গঠন থেকে আমি প্রশ্ন দিতে পারি, তাহলে আমি আনসার করব পর্বত থেকে। তাহলে তোমার 1 নং সিকিউ হচ্ছে গিয়ে পৃথিবীর গঠন বা হচ্ছে পর্বত। পরীক্ষার হলো গিয়ে দেখবা পৃথিবীর গঠন থেকে প্রশ্ন আসছে কিনা, পর্বত থেকে আসছে কিনা, আর অন্য কিছু দরকার নাই, শুরুতে একটা টার্ম দিয়ে দেওয়া প্রশ্নটা আনসার করে ফেলবা। আনসার করার পরে দেখবা তুমি তোমার আঙ্গিকে যাবা, পরীক্ষার হলো প্রশ্ন দিব, তারপর হচ্ছে দেখবা সবগুলো দেখে সিকোয়েন্স করবা এবং অনেক সময় নষ্ট হয়ে যায়, ঠিক আছে? সো দেখো আমরা যদি 2 নঙে যাই, 2 নঙে যদি আমরা যাই যে 2 নং সিকিউর আমরা কি দিব, 2 নং সিকিউর আমরা দিব হচ্ছে গিয়ে 1 নং হচ্ছে প্রথম সাইড হচ্ছে তোমার প্রথম সাইড হচ্ছে ভূমিকম্প। ধর আমি একটু যদি করি ভূমিকম্প, প্রথমটা হচ্ছে কি ভূমিকম্প। ভূমিকম্প যদি কোনো কারণে ভূমিকম্প না আসে তাহলে 100% শিওর যে সুনামি থেকে প্রশ্ন আসবে, সুনামি থেকে প্রশ্ন আসবে, বা হচ্ছে আগ্নেয়গিরির অগ্নুৎপাত থেকে প্রশ্ন আসবে, আগ্নেয়গিরির অগ্নুৎপাত থেকে প্রশ্ন আসবে, বা তোমাকে এখানে একটু আমি যান্ত্রিক বিচুনি ভবনটা অ্যাড করব, যান্ত্রিক বিচুনি ভবনটা অ্যাড করব, কারণ এখান থেকে তুমি প্রশ্ন আনসার করলে 10-এ 10 পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, ঠিক আছে? প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে
বেশি, ঠিক আছে, প্রশ্নটা সময় সবচেয়ে বেশি, এটা হবে না, ঠিক আছে। তো দেখো এখানে হচ্ছে আমরা 1 নং পাইলাম, 2 নং পাইলাম। আচ্ছা ভাই আমি কিন্তু বাংলাদেশে ভূপরিধি বৈশিষ্ট্য দেই নাই, কেন দেই নাই? কারণ 2 নাম্বারের আনসার করার দরকার নাই, অলরেডি তুমি একটা চিত্র দিয়ে আনসার করে আসছো। এখন আবার যদি তুমি চিত্র ভিত্তিক যাও তাহলে যাওয়া হবে। ভূমিকম্প লিখলে তো ভাই চিত্র দরকার নাই, ভূমিকম্প লিখলে চিত্র দরকার আছে না, চিত্র দরকার নাই। সুনামির একটা চিত্র দরকার আছে, তুমি কি ভূমিকম্পের চিত্র দিতে পারবা? সুনামির চিত্র দিতে পারবা না, তাহলে তোমাকে একটু টেকনিক্যালি আগাতে হবে, ঠিক আছে। দেখো তাহলে আমরা যদি 2 চলে যাই, আমরা যাবো কোথায়? 3-এ। 3 নং হবে হচ্ছে আমাদের, 3 নংটা কি হবে আমাদের? 3 নংটা হবে হচ্ছে আমাদের এই যে বায়ুমণ্ডলের যে হচ্ছে আমরা বলছিলাম যে তাপমাত্রা তারতম্য অনুসারে যে বায়ুমণ্ডলের স্তরবিন্যাস, এটা বায়ুমণ্ডলের স্তরবিন্যাস, কার স্তরবিন্যাস? বায়ুমণ্ডলের স্তরবিন্যাস কিসের অনুযায়ী? তাপমাত্রা তারতম্য অনুসারে, কিসের অনুযায়ী? তাপমাত্রার তারতম্য অনুসারে, ঠিক আছে। এখান থেকে 100% প্রশ্ন আসবে। যদি এখান থেকে না দেও তাহলে তুমি কি করতে পারো? তাহলে তুমি যে বায়ু দূষণ আছে, বায়ু দূষণ থেকে যদি না দেও, এটা থেকে যদি না দেও, তাহলে তুমি প্রশ্ন আনসার করবা কোন থেকে? তুমি প্রশ্ন আনসার করবা বাংলাদেশের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য, বাংলাদেশের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য, 100% প্রশ্ন আসবে ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য, ঠিক আছে। ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য, তোমরা কি বুঝতেছো আমার কথা? গুদুল আলো লেখছে ভাইয়া কমন পাবো কি? আমি তো চলে যাচ্ছি না, আইরেশনও চলে যাচ্ছে না। তোমরা ফার্স্ট পার্ট পরীক্ষাটা দেওয়ার পরে আইসা এই কমেন্টের উত্তরটা তুমি নিজেরটা তুমি দিবা। গুদুল আলোর তুমি আর তোমার কমেন্টের উত্তরটা তুমি দিবা যে কমন পাইছো কিনা। 100% কমন পাবা। আমি মানে কি বলবো, জাস্ট এরা ওইভাবে বুঝানো যাইতেছে না, আমি আসলে কত রূপ দিতেছি তোমাকে। 100% কমন পাবা, 100%। এর বাইরে কিছু আছে না। সো এই হচ্ছে আমাদের 3 নং। আমরা যদি 4 নঙে যাই, 4 নঙে তুমি আনসার করবা ওই যে আমরা বলছিলাম, মনে আছে? ওই যে আমরা বলছিলাম 6ষ্ঠ অধ্যায়ে জলবায়ু অঞ্চল, এখান থেকে নিরক্ষীয় বা হচ্ছে ভূমধ্যসাগরীয়, ঠিক আছে, বা হচ্ছে মৌসুমী, মৌসুমী আবার, ঠিক আছে। এটা জলবায়ু অঞ্চল, হ্যাঁ, মৌসুমী একটা ঋতু আছে না, বারবার পরিবর্তন হয়, হ্যাঁ, ঋতু পরিবর্তনের সাথে সাথে বায়ুর যে দিকের পরিবর্তন হয়, এটা হচ্ছে মৌসুমী, ঠিক আছে। এই মৌসুমী ওই মৌসুমী না, ঠিক আছে। তাহলে এই যে এটা হচ্ছে আমাদের 4 নং, ঠিক আছে। যদি কোনো কারণে এখান থেকে আসবে না, হ্যান ত্যান ভাইয়া এটার সাথে আরেকটা দেন না, এইটাই আসবে। সো এটার সাথে অপশন দেওয়ার কোনো দরকার নাই। আমরা সর্বশেষ 5 নঙে চলে যাবো। 5 নং হচ্ছে আমরা তোমাদেরকে বলি সোজা কথায় যে পরীক্ষা গিয়ে দেখবে যে জোয়ার ভাটা থেকে আইসে পড়ছে, জোয়ার ভাটা, ঠিক আছে। এই জোয়ার ভাটা থেকে প্রশ্ন আসবে, ঠিক আছে, জোয়ার ভাটা থেকে প্রশ্ন আসবে। যদি কোনো কারণে জোয়ার ভাটা না দেয়, আমি পারি না, প্যাস লাগছে, হ্যান ত্যান, তাহলে তুমি হচ্ছে আমাদের যে 5ম অধ্যায় আছে, এখান থেকে বৃষ্টিপাত আছে না, এই বৃষ্টিপাত থেকে প্রশ্ন দিবা, বা স্ল্যাশ দিয়ে তোমার হচ্ছে বায়ুর চাপ বা বায়ুর তাপ, ঠিক আছে, এখান থেকে প্রশ্ন দিবা। আমি তোমাকে যে অর্ডারটা সাজাই দিলাম, এইভাবে যদি কেউ পরীক্ষা হলো দিয়ে আসতে পারো, 100% 50-এর মধ্যে 45+ পাবা। কিছু কিছু জায়গা আছে যেখান থেকে তুমি পরীক্ষার হলে আনসার করলে ফুল মার্ক পাবা না, এক। দ্বিতীয়ত হচ্ছে কিছু সিকিউ আছে যেগুলা তোমার 3-4 আনসার করলে ভালো, শুরুর দিকে আনসার করলে তোমার প্যাস লাগবে। যেমন তোমাকে যদি আমি বলি, তুমি যদি এই যে ধরো কোন কারণে জোয়ার ভাটাটা তুমি সবার আগে আনসার করলা, কোন কারণে তোমার চিত্র আঁকতে গিয়ে একটু প্যাস লেগে গেল, ভাই চিত্র কেটে তারপর নতুন করে আবার দেওয়া, মানে কোন লেভেলের যে প্যারা তোমার হচ্ছে। সময় 5 মিনিট গেলেও তুমি মেন্টালি তুমি হচ্ছে অনেক বেশি মানে হাইপার হয়ে যাবা, মানে তোমার হচ্ছে অনেক বেশি প্রেসার, মানে কি বলে এটাকে, মানে তুমি অনেক বেশি মানে হচ্ছে এক্সাইটেড হয়ে যাবা যে আল্লাহ কি হয়ে গেল, আমার তো মনে অনেক কিছু হয়ে গেছে, আমি কি আবার কাম ব্যাক করতে পারবো, আমার তো সব শেষ হয়ে গেল, এরকম একটা মানে আসতে পারে, ঠিক আছে। তো এই জন্য ইন অর্ডারটা খুব বেশি গুরুত্বপূর্ণ। বাংলাদেশে কোথাও এইভাবে তোমাকে কেউ সাজায় দিবেন, আমি লিখিত দিলাম, গ্যারান্টি দিলাম, বাংলাদেশে কেউ কোন প্ল্যাটফর্ম থেকে তোমাকে কোনটা তুমি আগে আনসার করবা পরে আনসার করবা এভাবে সাজায় দিবে। তোমাকে আমি সেটা দিতেছি যে 1 2 3 4 5 নং ভূগোল 5 নং অবধি তোমাকে সাজিয়ে দেওয়া হলো, তুমি কোনটার পর কোনটা আনসার করবা তোমাকে আমরা বলে দিছি, ঠিক আছে। সো আদিবা জানা থামা লেগছে ভাইয়া কোন অধ্যায় থেকে কয়টা আসবে। আচ্ছা আমি এটা যদি আবার বলতে চাই তোমাদের জন্য, শোনো
স্পেসিফিক ভাবে শোনো। দ্বিতীয় অধ্যায় থেকে 2টা ধরে রাখ, তৃতীয় অধ্যায় থেকে আমি অপশন রাখলাম, চতুর্থ অধ্যায় থেকে ধরো 1টা, পঞ্চম অধ্যায় থেকে ধরো 2টা, তাহলে 2টা 4টা 5টা, তাই না? তুমি হচ্ছে গিয়ে ষষ্ঠ অধ্যায় থেকে 1টা, ঠিক আছে? অষ্টম অধ্যায় থেকে কয়টা হলো? 2টা 4টা 5টা 6টা, ঠিক আছে? ধরো হচ্ছে তোমার 1টা, এখান থেকে ধরো হচ্ছে গিয়ে 1টা, এইভাবে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, ঠিক আছে? তবে বাংলাদেশে কোন প্ল্যাটফর্ম বলতে পারবে না অমুক কোথা থেকে ওইটা আসবে। আরে ভাই, প্রশ্ন তারা করে তার মন খুশি যে এখান থেকে মন দিয়ে দিবে, কিন্তু আমরা সর্বোচ্চ তোমাকে কি করতে পারি, বলে দিতে পারি যে এখান থেকে আসার সম্ভাবনা আছে, এটা সবটাই সম্ভাবনা। দ্বিতীয় অধ্যায় থেকে 2টা, তৃতীয় অধ্যায় থেকে 1টা, চতুর্থ অধ্যায় থেকে 1টা, পঞ্চম অধ্যায় থেকে 2টা, এবং ষষ্ঠ অধ্যায় থেকে 1টা, অষ্টম অধ্যায় থেকে 1টা। 1 2 3 4 5 6 7 8, এই মোট 8টা, ঠিক আছে? এটা তুমি একটা স্ক্রিনশট নিতে পারো। আমি যেটা বললাম এটাই হবে। হায়াত মাউন্ট লাগছে ভাই, আরো তাড়াতাড়ি পারেন। হ্যাঁ, থ্যাংক ইউ। আমি আরো তাড়াতাড়ি পারবো, আমি আরো তাড়াতাড়ি পারলে তো বুঝবাই না, আমি এমনি তো আরো মানে দ্রুত কথা বলি। আচ্ছা, আমাদের টপিক ভিত্তিক সাজেশন শেষ, আমাদের সিকোয়েন্সটা সাজিয়ে দেওয়া শেষ। এখন আমরা এমসিকিউ নিয়ে একটু খেলবো, ঠিক আছে? চলো আমরা এমসিকিউ নিয়ে একটু খেলি। এমসিকিউ নিয়ে খেলাটা শেষ হলে পরবর্তীতে আমরা স্টপ করে দিব। আগামীকাল 3টায় সিকিউ গুলো একদম কুপ হবে, কুপ, ঠিক আছে? চলো, ঠিক আছে? আমরা যদি হচ্ছে গিয়ে এটা থেকে একদম বেরিয়ে যাই, ঠিক আছে? দেখো, আমরা এখান থেকে বেরিয়ে যাব, আমরা একদম এমসিকিউ তে চলে যাব, এমসিকিউ চলে যাব। এমসিকিউ এর জন্য মহসিন ভাইও তো 100% কমন দেয় নাই। মহসিন ভাই তো ইংলিশ পড়া, ইংলিশে তো 100% কমন দেওয়া পসিবল না। এটা তো গ্রুপ সাবজেক্ট পাগলা, গ্রুপ সাবজেক্টে তো 100% কমন না, 500% কমন দেওয়া সম্ভব, কারণ এর বাইরে কিছু নাই, যা আছে সবই তো দিলাম, ঠিক আছে? এই গ্রুপ সাবজেক্টের হচ্ছে কি এমসিকিউ হচ্ছে তোমাদের জন্য একটা গিফট আছে। যারা আমি একটু দেখাই, আমাকে একটু দিবা, আমার স্টুডেন্টরা বলবো এই বই কত জন দেখান। এই বইগুলো হচ্ছে তোমরা পাবা, তোমরা হচ্ছে কি এই বইগুলো তোমরা পাবা যারা সবচেয়ে বেশি সঠিক আনসার করবা, ঠিক আছে? তবে শর্ত হলো তোমার ক্লাসটা আগে শেয়ার দেওয়া লাগবে তোমার প্রোফাইলে। তোমার প্রোফাইলে শেয়ার দিয়ে যদি হচ্ছে তুমি সবচেয়ে বেশি সঠিক আনসার দাও, তাহলে তুমি এইরকম একটা বই কিন্তু তুমি পেয়ে যাবে, তোমার কাছে কুরিয়ার মধ্যে পাঠিয়ে দেবো, ঠিক আছে? সো আমরা হচ্ছে উইনার হচ্ছে খুঁজে বের করে তারপর ওকে পাঠিয়ে দিব, ঠিক আছে? সো আমরা এমসিকিউ এর একটু পোস্টমর্টম করে ফেলি, ঠিক আছে? এই যে বই আছে দিব, আমি এক কথা মানুষ, ঠিক আছে? বই দিব, আমি এক কথা মানুষ, লয়াল, ঠিক আছে? লয়াল মানে বলছি মানে দিবই, ঠিক আছে? লাগলে মহসিন ভাইয়ের অ্যাকাউন্ট থেকে আরো 1 লাখ আনবো, আরো বই দিব তোমাদেরকে, ঠিক আছে? কোনো সমস্যা নাই, টাকা আছে, মহসিন গুরু আছে, ঠিক আছে? কোনো সমস্যা নাই। নূরজাহান রিতা বলছে, ভাইয়া প্রথম পত্রের অশ্বমন্ডল, গুরুমন্ডল, কেন্দ্রমন্ডল এগুলো একটু গভীরতা ঠিক করে বলে দেন, এক এক বই এক এক রকম। থ্যাংক ইউ সো মাচ, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করছো। এটা না আসলে বাংলাদেশের এক এক লেখকে এক এক রকম বই লেখে, তাদের মতো করে লেখে বিভিন্ন রকম। তোমাদেরকে আমি বলবো, তোমাদের যদি কোনো কিছু নিয়ে হচ্ছে হয়, তোমাদের যদি কোনো কিছু নিয়ে হচ্ছে তোমাদের কনফিউশন সৃষ্টি হয়, তাহলে যে কোনো একটা প্রশ্ন যদি কনফিউশন সৃষ্টি হয়, এটা তোমার হচ্ছে জিমিনি আছে, হ্যাঁ, জিমিনিতে গিয়ে হচ্ছে একটু ট্রাই করবা, দেখবো হচ্ছে সঠিক আনসারটা দেখার জন্য। নইলে হচ্ছে ওইভাবে হচ্ছে স্পেসিফিক বলা যায় না, আমরা আসলে চেষ্টা করি সঠিকটা দেওয়ার জন্য, কিন্তু তারপরেও তুমি যে বই পড়তেছো ওই বইয়ের সাথে না মিললে পরীক্ষার আগের রাতে আমি একটা বলছি, তুমি হয়তো কনফিউশন পড়ে যেতে পারো, ঠিক আছে? সো এই জিনিসটা আকরাম হোসেন লিখছে, স্যার ধন্যবাদ এই মেসেজের জন্য। থ্যাংক ইউ আকরাম। লাম ইয়া ইসলাম মিতা লিখছে, কমন না আসলে ভাইয়ার বউয়ের সাথে প্রতিদিন ঝগড়া লাগবে। প্রথমত আমার বউ নাই, দ্বিতীয়ত হচ্ছে যদি কখনো হয় কখনোই ঝগড়া হবে না, বিকজ আমি এত বেশি যত্নশীল, ঝগড়ার কোনো পসিবিলিটি নেই, ঠিক আছে? সো আমরা আর কথা বাড়বো না, প্রশ্নে চলে যাব। প্রথম প্রশ্ন আমাদের, প্রথম প্রশ্ন, ঠিক আছে? প্রথম প্রশ্ন, ঠিক আছে? প্রথম প্রশ্ন আমরা চলে গেলাম। তোমরা সবাই দ্রুত একটু প্রমাণ করবা, ঠিক আছে? সবাই দ্রুত প্রমাণ করবা, যে আমাদের দ্রুত প্রমাণ করবা। এখানে প্রশ্ন হচ্ছে সিয়াল স্তর কোনটি? সবাই বাই আশিক লেখে চিত্র আঁকতে হবে, প্রত্যেকটা মধ্যে চিত্র আঁকতে হবে। আমি আগামীকালকে যখন হচ্ছে সিকিউ প্র্যাকটিস করাবো, ভাই শুনো, আমি টপিক ভিত্তিক সাজেশন দিলাম,
তারপর হচ্ছে তোমাকে সাজিয়ে দিলাম কোন কোনটা আনসার করবা, কোনটার পরে কোনটা দিবা। আজকে এমসিকিউ গুলো সবগুলো পোস্টমর্টম করে ফেলবো, পিডিএফটা দিয়ে দেন। তারপর হচ্ছে আগামীকালকে আইসা সিকিউ দিয়ে খেলবো আমরা, ঠিক আছে? ওই সময় চিত্র কিভাবে আঁকবা, কোনটা কি করবো সব দেখা দিব, ঠিক আছে? কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। ইউটিউবে লাইভ দেন। আসলে আমি অফিস থেকে লাইভ করতেছি না, তো আমি আমার স্টুডিও থেকে লাইভ করতেছি। এইগুলো হচ্ছে এখান থেকে ইউটিউবের কোনো ব্যবস্থা নাই, ঠিক আছে? গরিব আমি, গরিব। প্রদীপ ভাই স্যালারি, থ্যাংক ইউ। কমন পেলে আপনার জন্য বউ দেখবো, ফাইন, দরকার নাই, আমি সিলেক্ট করতে পারবো, আমি দেখে নিবো। জি স্যার খেলবো এমসিকিউ, থ্যাংক ইউ। ইয়াসিন কবি লেখছে স্যার আপনার কথা, থ্যাংক ইউ। আরে ভাই তোরা সঠিক উত্তর কমেন্ট কর, আমার প্রশংসা করতে গেছি, সঠিক উত্তর কমেন্ট কর, সঠিক উত্তর সবাই কমেন্ট করো। গ। আচ্ছা তোমরা হচ্ছে এভাবে লিখবা না, এই গ ক লিখবা না, ঠিক আছে? আর যদি পারো গ ক লিখতে পারো, কর্তৃপক্ষ কি মানবে কিনা আমি জানি না, তোমরা যদি পারো তোমরা হচ্ছে একটু লিখে ফেলো যে অশ্বমন্ডল বা কেন্দ্রমন্ডল, এভাবে লিখে ফেলো, ঠিক আছে? প্রথমে আমি বলি, শোনো, আমি একটু একটু আলোচনা করে তোমাদেরকে বুঝাই দিই। আমি আবার বলতেছি, শোনো আমার কথাটা মনোযোগ শোনো। আমরা যখন এমসিকিউ ক্লাস করব, তখন কোন কোন জায়গা থেকে এমসিকিউ আসতে পারে শুধু ওইগুলো নিয়ে কথা বলবো, বাড়তি কথা বলবো না। আর যখন সিকিউ প্র্যাকটিস করবো তখন সিকিউ নিয়ে আলোচনা করবো। যেহেতু এটা এমসিকিউ ক্লাস, এই জন্য হচ্ছে আমরা এখন হচ্ছে অন্য কিছু নিয়ে আলোচনা করব না। এই জন্য তোমরা হচ্ছে আবার ভাই বলে যে ভাইয়া ওইটা বলে না, ওইটা বলে না, ওইটা আমি বলবো কিভাবে? ওইখান থেকে তো আসবে না, এমসিকিউ আসবে না, তাহলে ওটা নিয়ে আমার কথা বলা দরকার আছে? ওটা নিয়ে তো আমার কথা বলা দরকার নাই। দেখো, এই সিয়ালকে আমরা জানার আগে আমরা যদি একটু জানি, ভূবিজ্ঞানীরা এই ভূকম্পন তরঙ্গের মাধ্যমে ভূ অভ্যন্তরে 3টা স্তরের অবস্থান আবিষ্কার করছে। কয়টা? 3টা। আচ্ছা আমি যদি এটা একটু এভাবে দেখাই, এটা ধরো পৃথিবী, ঠিক আছে? এটা ধরো পৃথিবী। তো এইখানে সবচেয়ে যে বাইরের স্তরটা তারা আবিষ্কার করছে, এটার নাম দিচ্ছে অশ্বমন্ডল। কি মন্ডল? অশ্বমন্ডল, অশ্বমন্ডল। আচ্ছা তোমরা অনেকে আছে এইভাবে লিখে ফেলো অশ্বমন্ডল, অশ্বমন্ডল, ঠিক আছে? অশ্বমন্ডল। তাইলে এইভাবে যদি লেখো তাহলে এটা ঘুরা হয়ে যাবে, হ্যাঁ ঘুরা হয়ে যাবে, এই ঘুরা মন্ডল হয়ে দেবো, ঠিক আছে? তাহলে বানানটা একটু তোমরা খেয়াল করো, ঠিক আছে? তো এইটা যদি আমরা একটু কেটে, পিৎজা অনেকদিন ধরে যদিও খাই না, পিৎজার মতো বাইরে বের করে ফেলি, যদি আমরা একটু বাইরে বের করে ফেলি তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে এই যে একটা অংশ, এই যে একটা অংশ, এই যে একটা অংশ, সবচেয়ে বাইরে যেটা আছে এটাকে বলা হয় অশ্বমন্ডল, সবচেয়ে বাইরের স্তরটাকে বলা হয় অশ্বমন্ডল। এখন এই অশ্বমন্ডল যে আমরা বলতেছি, এটার আরো 2টা ভাগ আছে, শ্রেণীবিভাগ যদি করি 2টা ভাগ আছে। তাহলে আমরা যদি এখানে একটু সহজভাবে দেখাই, তাহলে এই উপরেরটার নাম হচ্ছে সিয়াল, এই নিচেরটার নাম হচ্ছে সীমা। তাহলে এই যে আমরা আলোচনাটা করতেছি সিয়াল সীমা, এটা কার আলোচনা করতেছি? অশ্বমন্ডলের আলোচনা করতেছি। তাহলে এটার উত্তর তোমরা বুঝতে পারছো কোনটা হবে। তারপর আমি একটু বলে দিই, সরি একটু বলে দিই, তাহলে এটা অশ্বমন্ডলের মধ্যে থেকে আসছে। তাহলে এটা হচ্ছে সিয়াল, এটা হচ্ছে সীমা। এখন সিয়াল সীমা কেন? সিয়াল সীমা কেন এটা আমাদের একটু বুঝতে হবে। সিয়াল সীমা কেন এটা আমাদের একটু বুঝতে হবে। যে এই সিয়ালটা মূলত গ্রানাইট শিলায় গঠিত। কোন শিলা দিয়ে আসে? গ্রানাইট। কোন শিলায়? এই গ্রানাইট। এই গ্রানাইটে মূলত এই সিলিকন আর হচ্ছে অ্যালুমিনিয়াম বেশি আছে, এই জন্য এটাকে বলা হয় সিয়াল। আর এটা হচ্ছে ব্যাসল্ট শিলায় গঠিত, এই জন্য এটাকে বলা হয় সীমা, অর্থাৎ সিলিকন আর হচ্ছে ম্যাগনেসিয়াম বেশি আছে। কথা বুঝতে পারছো? এটাকে বলা হয় মহাসাগরীয় ভূত্বক, মহাসাগরীয়, ঠিক আছে? ঠিক আছে, সরি এটা হচ্ছে মহাদেশীয়, সরি মহাদেশীয়, এটা হচ্ছে যেহেতু মহাদেশগুলো এখানে আছে মহাদেশীয়, আর নিচেরটা হচ্ছে সীমা হচ্ছে মহাসাগরীয়, মহাসাগরীয়। এটা একটু মনে রাখবা, আমি যেগুলোতে টাচ করতেছি ওইখান থেকে এমসি ভাষার সম্ভাবনা সবচেয়ে বেশি। এখন তুমি বলতে পারো ভাইয়া এই যে একটা আন্ডা দিলেন এটা কি? এই যে একটা আন্ডা দিলাম এটা কি? এটা হচ্ছে ধরো এটা যদি আমি হই, এটা যদি আমার প্রিয়তমা হয়, এই মাঝে দাঁড়ায় আছে কে? এই তোমার প্রিয় মানুষের আর তোমার মাঝে কে দাঁড়ায় থাকে? পরিবার। এটা একটা বাধা না, এটা একটা রেখা না? তাহলে এই যে আমাদের রেখাটা আছে, এই যে আমাদের বাধাটা আছে, এটা তো একটা নাম আছে, এটাকে বলা হয় কনরাড বিযুক্তি রেখা। তাহলে এই যে এখানে ধরো এখানে একটা বাধা আছে, এটাকে বলা হয় কনরাড বিযুক্তি রেখা, কনরাড বিযুক্তি রেখা, কনরাড বিযুক্তি রেখা। এই জিনিসটা তোমরা একটু ভালো করে মনে রাখবা, কনরাড বিযুক্তি রেখা, ঠিক আছে? কনরাড বিযুক্তি রেখা। আচ্ছা এরপরে আমরা যদি একটু মুছে ফেলি, আমরা যদি তোমাদেরকে আরেকটু দেখাই যে কোন রেখা দ্বারা, তাহলে এই যে এইখানে অশ্বমন্ডলটা শেষ হয়েছে, এখান থেকে ঘূর্ণমন্ডল শুরু হয়েছে, আবার এইখান থেকে হচ্ছে তোমার যে আরেকটা আলাদা করে ফেললাম, ঠিক আছে? এখান থেকে আরেকটা আলাদা করে ফেললাম। তাহলে এই যে নামগুলো আছে, এই নাম সরি এই যে আমাদের এই যে জায়গাগুলো আছে, এটা একটা রেখা, এটা একটা রেখা, তাইলে কোন রেখা কাকে আলাদা করছে এটাও আমাদের একটু জানতে হবে।
আচ্ছা, আমি একটু মুছতেছি তোমাদের বোঝার সুবিধার্থে, আমি একটু লিখে দেই, তোমরা একটু মনে রাখার সুবিধার্থে আমি একটু বলে ফেলি। সি আর সীমাকে আলাদা করছে যে কন্ডার বিরুদ্ধ রেখাটা তোমরা বলে ফেলছি, তাই না? তাহলে আমি যদি বলি এই অশ্বমন্ডল আর হচ্ছে এই গুরুমন্ডল, এটাকে যে আলাদা করছে এটা বলা হয় মোহ বিযুক্তি রেখা। বিযুক্তি রেখা, ঠিক আছে? অশ্বমন্ডল আর গুরুমন্ডলকে ভাগ করছে মোহ বিযুক্তি রেখা। ভূবিজ্ঞানী মোহরু বিসিক 1909 সালে, কয় সালে? 1909 সালে সে এই রেখা আবিষ্কার করছে, এই জন্য তার নাম অনুসারে হচ্ছে মোহ বিযুক্তি রেখা। এখন যদি বলি গুরুমন্ডল আর হচ্ছে কেন্দ্রমন্ডল, এটাকে কি আলাদা করছে? এটা হচ্ছে গুডেনবার্গ, এটাকে বলা হয় গুডেনবার্গ বিযুক্তি রেখা। গুডেনবার্গ বিযুক্তি রেখা। আশা করি তোমরা বুঝতে পারছো। এই যে আমি আলোচনাটা করলাম, এইখানে এর বাইরে অন্য কিছু আসবে না। এমসিকিউর প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরা ধরে ফেলছি, ঠিক আছে? সিয়াল স্তর কোথায় থাকে, সীমা স্তর কোথায় থাকে, এটা তোমরা একটু বই থেকে পড়ে নিবা, ঠিক আছে? যেহেতু সিয়াল থাকে উপরে, সীমা থাকে নিচে, ঠিক আছে? কোনটা মহাসাগরীয়, কোনটা মহাদেশীয়, এটা তোমরা একটু পড়ে ফেলবা, ঠিক আছে? সো আমরা যদি এটার উত্তরটা দেখি, যারা অষ্টমটা লেখছো তাদের প্রত্যেকে কংগ্রেচুলেশন, তোমাদের প্রত্যেকের আনসার সঠিক, ঠিক আছে? এরপর আমরা যাব এই যে পর্বতে চলে আসছি, যে পর্বত, ঠিক আছে? আমরা পর্বতে চলে আসছি, যে হিমালয় পর্বত, ঠিক আছে? হিমালয় পর্বতটা হচ্ছে, হিমালয় পর্বতের ক্ষেত্রে কোনটি সঠিক? আগ্নেয় শিলা দ্বারা গঠিত, চ্যুতি স্তূপ শ্রেণী, জীবাশ্ম পাওয়া যায় না, বাদ বিশিষ্ট, কোনটা সঠিক আমাকে একটু জানাইবা, ঠিক আছে? তোমরা একটু কমেন্ট করো। আশা বলে অশ্বমন্ডল, ভাই তোটা তো গুড়ামন্ডল হয়ে গেছে রে ভাই, অশ্বমন্ডল হয়। জান্নাত, থ্যাংক ইউ জান্নাত। সৌরভ, থ্যাংক ইউ। মেহেদি হাসান মুন্না, থ্যাংক ইউ। সাকি লেখছে আচ্ছা, তোমরা একটু কমেন্ট করো। আমাদের একটু টেকনিক্যাল সমস্যা হয়েছে, হ্যাঁ? বাস বিশিষ্ট, হিমালয় পর্বত বাস বিশিষ্ট, থ্যাংক ইউ। মিমি দেখছে বাস বিশিষ্ট, থ্যাংক ইউ মিমি। দেখো, আমরা যদি বলি হিমালয় পর্বতটা, প্রথমেই আমরা একটু শ্রেণী বিভাজন করবো। পর্বত আমরা কয় ধরনের জানি? 5 ধরনের। পর্বত কয় ধরনের? 5 ধরনের। তাহলে 5 ধরনের যদি হয়, তাহলে এই পর্বতটা আসলে কোন শ্রেণীর পর্বত এর আগে জানতে হবে। বৈশিষ্ট্য তোমরা তখনই বলতে পারবা যখন সেটা কোন শ্রেণীর পর্বত সেটা জানবা। তাহলে আমরা জানি আমাদের 5 শ্রেণীর পর্বতের মধ্যে প্রথম যে পর্বতটা ছিল সেটা ছিল আমাদের হচ্ছে গিয়ে বঙ্গিল পর্বত বা বাস পর্বত, ঠিক আছে? সো এটা হচ্ছে আমাদের বঙ্গিল পর্বত শ্রেণীর পর্বত, ঠিক আছে? কোন শ্রেণীর পর্বত? বঙ্গিল, ঠিক আছে? বঙ্গিল। এই হিমালয় পর্বত ছাড়াও বঙ্গিল পর্বতের আর 2টা উদাহরণ দেব। তোমরা কমেন্টে যে লিখতে পারবা 2টা, তাকে হচ্ছে একটা ধন্যবাদ দিব। হিমালয় পর্বত ছাড়া বঙ্গিল পর্বত শ্রেণীর 2টা উদাহরণ তোমরা লিখবা। হিমালয় পর্বত ছাড়া বঙ্গিল পর্বত শ্রেণীর 2টা উদাহরণ লিখবা, ঠিক আছে? দেখি সবার আগে কে কমেন্ট করতে পারবে, আমি দেখবো একটু। হিমালয় পর্বত ছাড়া বঙ্গিল পর্বতের 2টা উদাহরণ দিবা, ঠিক আছে? বিতে আমাদের যুক্ত আছে, 7 লিখছে 4। মেহেদি হাসান 7 লিখছে 4 ধরনের, না 4 ধরনের না, 5 ধরনের, ঠিক আছে? অনেক বইয়ে 4 ধরনের লেখা, 5 ধরনের পড়বা, ঠিক আছে? 5 ধরনের পরীক্ষা আসলে 5 ধরনের দিবা।
রকি আন্দ্রিস, নুসরাত জেনি, থ্যাংক ইউ নুসরাত জেনি, এবং হচ্ছে গিয়ে নাজিফা আক্তার, এবং হচ্ছে গিয়ে জানাতুল ফেরদৌস, থ্যাংক ইউ। তামিম তামিম বইয়ের অনেক বেশি ধন্যবাদ। ফাহিম অনেক ধন্যবাদ তোমারে। মুশফিকা তাসমিম, থ্যাংক ইউ। আমরা লিখছি মাহমুদ। ফারজানা আক্তার আকি, থ্যাংক ইউ ফারজানা আক্তার। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। তোমরা যারা লেখছো প্রত্যেকের আনসার কি সঠিক। বাস পর্ব যারা লেখছো প্রত্যেকের আনসার সঠিক, ঠিক আছে, প্রত্যেকের আনসার সঠিক। আমরা পরের প্রশ্ন চলে যাব। পরের প্রশ্ন চলে যাব, সেটা হচ্ছে পামির মালভূমি কোন মহাদেশে অবস্থিত? পামির মালভূমি কোন মহাদেশে অবস্থিত? মালভূমির কাছে একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে মালভূমি এক প্রকার সমভূমি। যখন সমুদ্র উপকূলে কোন তুমি হচ্ছে গিয়ে জায়গা পাও তখন এটা সমভূমি বলো, কিন্তু সেম ভাবে সমতল জায়গা যদি তুমি অনেক উপরে পাও, পাহাড় পর্বত এগুলোর উপরে উপরে পাও, বা দুইটা পর্বতের মধ্যবর্তী থাকতে পারে, ওইখানে পাও, তখন এটা আর হচ্ছে গিয়ে সমভূমি থাকে না, দেখতে একদম এক্সাক্ট সমভূমি, কিন্তু সমভূমি থেকে কি হয়ে যায়? মালভূমি হয়ে যায়। সো পামির মালভূমি কোন মহাদেশে অবস্থিত? মানে আমাদের আশেপাশে, ঠিক আছে, আমাদের আশেপাশে। একটু মনে তোমরা একটা হিন্ট দিলাম। পূজা শাহ, থ্যাংক ইউ পূজা শাহ। আপনারা লেখছে ভাই একটু ফাস্ট করে বলো, থ্যাংক ইউ। আমরা একটু আলোচনা করতে গিয়ে হয়তো দেরি হয়ে যায়, থ্যাংক ইউ থ্যাংক ইউ। তাহলে হচ্ছে আমরা আলোচনা করতে পারবো না, ঠিক আছে। তাহলে এশিয়া যারা লেখছো সবাইকে কংগ্রেচুলেশন, ঠিক আছে। এরপর দেখো লালমাই পাহাড়ের আয়তন কত বর্গ কিলোমিটার? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। লালমাই পাহাড়ের আয়তন কত বর্গ কিলোমিটার? এই লালমাই পাহাড়টা যদি আমরা একটু দেখি, আমরা একটু তোমাদেরকে দেখাই, তাহলে হচ্ছে লালমাই পাহাড়টা যদি দেখাই, দেখো তাইলে এই যে দেখো, এই যে দেখো, ঠিক আছে, কুমিল্লা শহর থেকে 8 কিলোমিটার পশ্চিমে। কোন শহর থেকে? কুমিল্লা শহর থেকে। লালমাই পাহাড় কোথায় আছে? কুমিল্লা। কোথায় আছে? কুমিল্লা। কুমিল্লা শহর থেকে কয় কিলোমিটার? 8 কিলোমিটার পশ্চিমে। মনে রাখবা এই তথ্যটা আসতে পারে। কুমিল্লা শহর থেকে 8 কিলোমিটার পশ্চিমে। লিসান থ্যাংক ইউ, নিলয় ধন্যবাদ, জয়ন্ত থ্যাংক ইউ জয়ন্ত, মারিয়া জাহান, ইরিনা থ্যাংক ইউ, বর্ষা থ্যাংক ইউ, আবরার 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 থ্যাংক ইউ আবরার। ঠিক আছে, আমি যদি বলে ফেলি শুনো, তাইলে এটা মূলত প্রায়শ্চিত্তকালের সুবর্ণ সমূহকে 3 ভাগে ভাগ করা যায়, ঠিক আছে। বরেন্দ্রভূমি, মধুপুর ও বাউলের গড় যেটাকে বলি আমরা, এই অংশটুকু, আর তার শেষ যুগের পাহাড় সমূহ হচ্ছে এটা আর এটা, এই সবটা মিলাইয়া দক্ষিণ পূর্বাঞ্চল এবং উত্তর পূর্বাঞ্চল এটা, আর হচ্ছে এটা হচ্ছে তোমার হচ্ছে দক্ষিণ পশ্চিমাঞ্চল, ঠিক আছে, সরি, ঠিক আছে, দক্ষিণ পূর্বাঞ্চল এটা, সরি। দেখো আচ্ছা, দেখো তাহলে এই ক্ষেত্রে আমরা যারা উত্তর দিছ 34 কিলোমিটার, সবার উত্তর সঠিক। আমরা পরে যাব, ঠিক আছে। সিয়াল ও সীমার মধ্যে বিভাজনকারী রেখার নাম কি? একটু আগে পরে আসছি। সিয়াল ও সীমার মধ্যে বিভাজনকারী রেখার নাম কি? খুব দ্রুত আনসার করবো, আমরা খুব দ্রুত শেষ করবো। আচ্ছা, আমরা এই আগেরটা অনেকে হয়তো একটু প্রেস লাগাই দিব, সরি, আগেরটা হয়তো অনেকে প্রেস লাগাই দিব, একটু আমরা যদি দেখাই দিই, সেটা হচ্ছে গিয়ে সরি, এটা তোমরা অনেকে প্রেস লাগাই দিবা। এটা হচ্ছে উত্তর পূর্বাঞ্চল, হ্যাঁ, এটা উত্তর পূর্বাঞ্চল, ঠিক আছে, উত্তর পূর্বাঞ্চল, সরি, এটা দক্ষিণ পূর্বাঞ্চল, এটা হচ্ছে দক্ষিণ পূর্বাঞ্চল, এটা হচ্ছে দক্ষিণ পূর্বাঞ্চল, এটা হচ্ছে উত্তর পূর্বাঞ্চল। অনেকে প্রেস লাগাই দিবা, আমি সব ভুল বলছি, সরি। এইটা হচ্ছে, এই অংশটুকু হচ্ছে তোমার উত্তর পূর্বাঞ্চল, এটা হচ্ছে দক্ষিণ পূর্বাঞ্চল, ঠিক আছে, আমরা পরে যাব। আচ্ছা, এটা তোমরা আমি পড়াইছি, এটা আমি বলতে চাইতেছি না, কোন বিদ্যুৎ রেখা। এরপরে চলে যাব পর্বতের উচ্চতা কত মিটার, পর্বতের উচ্চতা, পর্বতের সর্বনিম্ন উচ্চতা কত মিটার, পর্বতের সর্বনিম্ন উচ্চতা কত মিটার? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, ঠিক আছে। পর্বতের সর্বনিম্ন উচ্চতা কত মিটার, ঠিক আছে। পর্বতের 34 এশিয়া, থ্যাংক ইউ।
600 নুসরাত জেনি, থ্যাংক ইউ নুসরাত জেনি। সাদিয়া আমাদের সাথে যুক্ত আছে, বিথা আমাদের সাথে খুবই আমার খুবই প্রিয় একজন স্টুডেন্ট, বিথা আমাদের সাথে যুক্ত আছে। অদিতি কুন্ডু বলছে 600, দিঘি দে আছে, থ্যাংক ইউ দিঘি দে। জয়ন্ত পিয়াস, নাদিয়া প্রমা, পূজা সাহা, নিলয় বণিক, ফাইন, থ্যাংক ইউ ফাইন। জেমি আমাদের সাথে যুক্ত আছে, ইরিনা আমাদের সাথে যুক্ত আছে। বর্ষা প্রশ্ন দিতে কি জানতে চাও বর্ষা? আদ্রিয়ান উৎস লেখছে, ফারজানা মিতালি, আনিকা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। 800+, আবরার লেখছে 800+। না শুনো 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 শুনো, তোমরা একটু শুনো, তোমরা একটু কমেন্ট করে আমি জানাও, আমি একটু বলতেছি তোমাদেরকে পরে বিস্তারিত। আচ্ছা, এখানে উত্তর সবাই 600 দিচ্ছ, ঠিক আছে, বুঝতে পারছি, উত্তর সবাই 600 দিচ্ছ, বুঝতে পারছি। শোনো, আমাদের এক্সাক্ট বিষয়টা যদি বলি, তুমি যদি 600 মাঝে থাকে এটা কিন্তু পাহাড় হয়ে যায়, 600 নিচে থাকলে এটা পাহাড় হয়ে যায়, ঠিক আছে, 600 নিচে থাকলে এটা পাহাড় হয়ে যায়। 600 থেকে 1000 মিটারের মধ্যে যেটা থাকে, সরি 600 থেকে 1000 মিটারের মধ্যে যেটা থাকে সেটা পাহাড় হয়ে যায়। এটা কিন্তু 1000+ হওয়ার কথা, ঠিক আছে। এইখানে যদি এইভাবে আসে, আমাদের বললাম তো অনেকগুলো বইয়ের মধ্যে অনেক রকম দেওয়া আছে, তো এই ক্ষেত্রে যদি এইভাবে আসে তাহলে তুমি এটাই দিবা, 600 দিবা। কিন্তু যদি সিকিউ লেখো এক্স্যাক্টলি উত্তরটা কিন্তু 600 হয় না। আমি আবার বলতেছি, এটা হচ্ছে আমাদের বইয়ের সমস্যা, বা বইগুলোতে এইভাবে উত্তর দেয়, এক্স্যাক্ট উত্তরগুলো কিন্তু 600 হয় না। কারণ 600 থেকে 1000 মিটারের মধ্যে যেটা থাকে এটা মূলত হচ্ছে কি আমাদের পাহাড় হয়, পাহাড় হয়। আর পর্বত মূলত 1000+ হয়, পর্বত মূলত 1000+ হয়। কিন্তু এই ক্ষেত্রে যদি সর্বনিম্ন বলো, যে কিছু কিছু পর্বত আবার আছে যে খুবই একদম ছোট, ওই ক্ষেত্রে সর্বনিম্ন কোন মাপটা নেওয়া হয়েছে, তাহলে কিন্তু 600 কে বলা যায়। হ্যাঁ, 600 কে বলা যায়। হ্যাঁ, একদম 1000, হ্যাঁ 1000+ হবে, পর্বত হচ্ছে 1000+ হবে, ঠিক আছে, 1000+ হলেই পর্বত হয় মূলত। 600 থেকে 1000 মধ্যে থাকলে মূলত পাহাড় হয়, কি হয়, পাহাড় হয়। কিন্তু উত্তরগুলা এইভাবে বোর্ডে তুমি দেখবা, উত্তরগুলো যে নিচে এই 600 সব ক্ষেত্রে নিয়ে নিছে, যেহেতু অপশনে নাই। শুনো, তোমরা একটা জিনিস বলি, যেহেতু অপশনে নাই সেই ক্ষেত্রে তুমি কিছু করার নাই, ঠিক আছে, সেই ক্ষেত্রে কিছু করার নাই। কিন্তু এক্সাক্ট মানে হচ্ছে পর্বত মানে হচ্ছে এটা, সরি পর্বত মানে হচ্ছে এটা। 600 থেকে 1000 মধ্যে হচ্ছে পাহাড় হয়, আর 1000+ হইলে হচ্ছে সেটা পর্বত হয়, ঠিক আছে। আর 600 নিচে যদি থাকে তাহলে এগুলো আমরা টিলা বলি, ঠিক আছে। যে সিলেট অঞ্চলে দেখবা, সিলেট অঞ্চলে দেখবা অনেকগুলো কি আছে, টিলা আছে, ঠিক আছে। সো এই ক্ষেত্রে আমরা আনসার এখানে কি দেখলাম, আনসার দেখলাম যে আনসার দেখলাম 600, ঠিক আছে, আনসার দেখলাম 600, ঠিক আছে। সুনামি শব্দের অর্থ কি? খুবই গুরুত্বপূর্ণ একটা পড়া, ঠিক আছে। সুনামি শব্দের অর্থ কি? দেখো বিসিএস এর প্রশ্ন, এই লাস্ট কোন বিসিএস জানি আসছে, এরকম ছিল, অপশন 1 ছিল যে হচ্ছে সাগরের ঢেউ, সাগরের ঢেউ, সাগরের ঢেউ, সাগরের ঢেউ। 2 নম্বর ছিল তোমার হচ্ছে পুতাশ্রয়ের ঢেউ, ঠিক আছে, পুতাশ্রয়ের ঢেউ, ঠিক আছে। এরকম তরিকা বানান বলি, ব্যস্ত হয়ে গেছে, এটা তালিবাস্য হবে পুতাশ্রয়ের ঢেউ, ঠিক আছে, এরকম। এখন তোমার এখানে জানা লাগবে যে পুত মানে কি। এই পুত মানে জাহাজ, পুত আশ্রয় মানে কি, আশ্রয় মানে কি, যে আশ্রয় নেই। তাহলে পাহাড় জাহাজ গুলো যেখানে আশ্রয় নেই সেইখানে যে বিশাল আকারের ঢেউ আসে সেটাকে বলা হয় কি, সেটাকে বলা হয় মূলত সুনামি। তাহলে এরকম যদি আসে সাগরের ঢেউ নাকি পুতাশ্রয়ের ঢেউ, তাহলে উত্তর হবে এটা। অনেকে বিশেষ পরীক্ষা আমাদের দিয়ে আসছে, প্রত্যেকটাই ভুল হয়েছে, ঠিক আছে। পুত মানে জাহাজ, আশ্রয় যেখানে নেই, জাহাজ আশ্রয় নেই উপকূলে, তো উপকূলে যদি কোনো বিশাল আকারের ঢেউ এসে আঘাত হানে তখন যেটা হয় সেটা হচ্ছে তোমার সুনামি, ঠিক আছে। নর্মালি এভাবে আসে না, এভাবে বেশি সহজ হয়ে গেছে, এভাবে আসে না ঢেউ। থ্যাংক ইউ। এভাবে আসলে ঢেউ দিতে পারে, কোনো সমস্যা নাই,
কিন্তু যদি হচ্ছে কি আমাদের এইভাবে আসে সাগরের ঢেউ নাকি পুতাশ্রয়ের ঢেউ, তাহলে কিন্তু পুতাশ্রয়ের ঢেউটাই 100% কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, সো এই ক্ষেত্রে হচ্ছে তোমরা একটু লক্ষ্য রাখবা। ঠিক আছে, আমরা একটু দেরি দিতেছি অনেকেরই তো, তাহলে আমরা একটু তাড়াতাড়ি যাবো। ঠিক আছে, ঢেউ। এরপর দেখো পৃথিবীর অধিক ভূমিকম্প প্রবণ দেশ কোনটি? আল্লাহ, খুবই সহজ। পৃথিবীর অধিক ভূমিকম্প প্রবণ দেশ কোনটা? খুবই সহজ, তোমরা একটু বলো তো। নাজিরা আহমেদ সাউন্ড লেখছে, নুসরাত কেমন আছে? তোর চরিত্র কি ভালো হইতো না? পড়তে আসছিস, কালকে মানে পরশুদিন পরীক্ষা, তোরা যদি কমেন্টে আইসা আরেক মেয়েরে বলস যে নুসরাত, সাদিয়া, রহিমা, করিমা তুমি কেমন আছো, তোর যদি সব জিজ্ঞেস করার মন থাকে ভাই, তুই হচ্ছে গিয়ে ক্লাস থেকে বেরিয়ে হচ্ছে গিয়ে অন্য জায়গায় তোর আশেপাশে ফ্রেন্ড সার্কেল থাকলে মেয়ে দেখে নক দিই, কোনো সমস্যা না, আমার তো প্যারা নাই। যদি এইখানে আইসা যদি বলো যে সাদিয়া কেমন আছো, জরিনা কেমন আছো, হাই রে চরিত্র, দেশ আরো 5 বার স্বাধীন হলে লাভ নাই। ভালো হয়ে যায়, সময় লাগতে ভালো হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা, মুখটা নষ্ট হয়েছে। জাপান সঠিক উত্তর কি? জাপান। এরপরে জৈবিক বিচুনি ভবন কত প্রকার? এটা খুবই গুরুত্বপূর্ণ। জৈবিক বিচুনি ভবন কত প্রকার? জৈবিক বিচুনি ভবন কত প্রকার? জুবাই লিখেছে, স্যার তাড়াতাড়ি বলেন। থ্যাংক ইউ, আমি তাড়াতাড়ি বলতেছি, চেষ্টা করতেছি। হ্যাঁ, জৈবিক বিচুনি ভবন। মেঘবতী লিখছে, স্যার আমার কমেন্ট পড়ে না। মেঘবতী পড়ে দিলাম, থ্যাংক ইউ মেঘবতী। তারপর হচ্ছে তোমরা বইয়ের কথা বলতেছো না, অনেক এক এক বই এক এক রকম দেওয়া ভাই, তুমি ওই ক্ষেত্রে জীবনী সহায়তা নিবা। ঠিক আছে, জীবনী সহায়তা নিবা। জৈবিক বিচুনি ভবন কত প্রকার? তাই আমরা জানি জৈবিক বিচুনি ভবন কত প্রকার আমরা জানি। যেমন লিখছে 3 প্রকার। কি কে লিখতে পারবা? কি বিচুনি ভবন কত প্রকার জানি, কি? আচ্ছা, বিচুনি ভবন কি এটা আমি একটু আলোচনা যদি করি। বিচুনি ভবন কি এটা যদি আমি আলোচনা করে ফেলি, এই বিচুনি ভবনটা আসলে কি? ঠিক আছে, শিলার চূর্ণ বিচূর্ণ হওয়ার যে প্রক্রিয়া, এটাকে বলা বিচুনি ভবন। এই যে কোনো মাটি যদি কোনোভাবে প্রাকৃতিক কোনোভাবে যদি এটা ভেঙে যায়, চূর্ণ বিচূর্ণ হয়, তাহলে এটা বলা হয় বিচুনি ভবন। ঠিক আছে, এটা বিভিন্ন ভাবে হইতে পারে। তো স্পেশালি তোমরা বলছো 3 ভাবে হইতে পারে, দলামালি 3 ভাবে হইতে পারে। ঠিক আছে, 1 নাম্বার যদি বলি কি হবে, 2 নাম্বার কি হবে, 3 নাম্বার কি হবে? 3টা বিচুনি ভবন কে বলতে পারবা? বলো আমাকে, একটু বলো তো। 3 প্রকার কি একটু বলো তো। 3 প্রকার একটু বলো। বিচুনি ভবন 2 প্রকার না, বিচুনি ভবন 2 প্রকার না, আমরা সরি, বিচুনি ভবন 3 প্রকার। থ্যাংক ইউ, যারা 3 প্রকার লিখছো থ্যাংক ইউ। কি হবে একটু বলো তো। তিন প্রকার তোমরা কেউ লেখছো? তোমরা কি কেউ লেখছো 3 প্রকার কি? জৈবিক, যান্ত্রিক, রাসায়নিক। থ্যাংক ইউ আখি, অনিতা ইসলাম আখি, কংগ্রাচুলেশন, তোমার সঠিক আনসার হয়েছে, তোমার হচ্ছে আনসারটা সঠিক হয়েছে। হ্যাঁ, জৈবিক, তারপর হচ্ছে রাসায়নিক, তারপর হচ্ছে কি আমাদের কি যান্ত্রিক। ঠিক আছে, 1 নাম্বার হচ্ছে যান্ত্রিক, পরে রাসায়নিক, পরে হচ্ছে জৈবিক। ঠিক আছে, জীব দ্বারা বিভিন্ন পোকামাকড়, আমরা মাছ মারতাম ছোটবেলা, আমাদের অঞ্চলে জির বলে, হ্যাঁ, জির দিয়ে মাছ মারতাম, ইঁদুর, এগুলো হচ্ছে করতে পারে। রাসায়নিক ভাবে হচ্ছে বিচুনি ভবন হইতে পারে, যান্ত্রিক ভাবে হইতে পারে। যান্ত্রিক বিচুনি ভবন আমার অনেক আরো কয়েক প্রকার আছে। যান্ত্রিক বিচুনি ভবন এই হইতে পারে আরো 5 ভাবে। ঠিক আছে, সো এইগুলো আমরা জানতে পারলাম। তো পরে যদি আমরা দেখি, দেখো আমরা যদি একটু দেখি 3 প্রকার। থ্যাংক ইউ যারা 3 প্রকার বলছো, আমরা প্রায় কাছাকাছি চলে আসছি। উদ্দীপকের ক চিত্রটি মানে ক চিহ্নটি হলো, হ্যাঁ, ক চিহ্নিত কোন ধরনের ভূমিরূপ? এই যে ক লেখা আছে, এটা কোন ধরনের ভূমিরূপ? তোমরা একটু আমাকে জানাও। ঠিক আছে, তোমরা আমাকে একটু জানাও আমাকে। যখন নদী চলে, নদীর মধ্যে অনেক সময় কি হয়? বাঁক হয় না?
এবং বাঘ হইতে হইতে এরকম হয় যে হচ্ছে গিয়ে একটা বাঘ আর একটা খুব কাছাকাছি চলে আসে। ওই কাছাকাছি যখন চলে আসে প্রাণী উদ্দীপন, তখন তাদের মাঝের অংশটা কি হয়ে যায়, ক্ষয় হয়ে যায়। ক্ষয় হয়ে কি হয়, প্রায় কাছাকাছি চলে আসে। তখন যে ভূমিরূপের সৃষ্টি হয় এটাকে বলা হয়, সবাই তোমরা সঠিক আনসার করছো, থ্যাংক ইউ। অশ্বক্ষুরাকৃতির রথ। অশ্বক্ষুরাকৃতির কেন বলছে, এটা ঘোড়া আছে না, এই দেখো ঘোড়া আছে না, অশ্ব মানে কি ঘোড়া না, এই ঘোড়ার যে খুর আছে মানে পায়ের যে খুর আছে এটা খুর বলে, এটার মতো কিছুটা হয়ে গেছে না, এটার মতো কিছুটা হয়ে গেছে না, তাইলে এটার মতো হয়েছে দেখে ওই জন্য বলা হয়েছে অশ্বক্ষুরাকৃতির রথ। মানে ঘোড়ার যে পায়ের যে অংশটুকু আছে, খুরের যে অংশটুকু আছে ওটার মতো হয়ে যায় আর কি, এক্সাক্ট, এই জন্য বলা হয়। ঠিক আছে, এরপর আমরা যদি যাই, ঠিক আছে, থ্যাংক ইউ। অশ্বক্ষুরাকৃতির যারা বলছো তাদের সবারটাই সঠিক আনসার। এরপর হচ্ছে সৌরপর্দা বলা হয় কোন স্তরকে, এত বেশি ইম্পর্টেন্ট, সিকিউএমসিকি যাই বলো এটা এত বেশি ইম্পর্টেন্ট, এটা এত বেশি ইম্পর্টেন্ট কিছু মানে বলা বাহুল্য, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, অনেক বেশি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, অনেক বেশি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তাপমাত্রার তারতম্য অনুসারে বায়ুমণ্ডলকে ভাগ করা হয়েছে 5 ভাগে। কয় ভাগে, 5 ভাগে। আমরা সৃজনশীল যখন করাবো তখন দেখাই দিব বিস্তারিত। ঠিক আছে, ঠিক আছে। এই যে পৃথিবী ভূপৃষ্ঠের একদম কাছাকাছি যেটা আছে, ভূপৃষ্ঠের একদম কাছাকাছি, ধরো এটা হচ্ছে ভূপৃষ্ঠ, ভূপৃষ্ঠের একদম কাছাকাছি যেটা আছে সেটাকে বলা হয় ট্রপোস্ফিয়ার। সেটাকে বলা হয় ট্রপোস্ফিয়ার, মানে শূন্য থেকে ধরো ভূপৃষ্ঠ থেকে 18 কিলোমিটার অব্দি ট্রপোস্ফিয়ার। এই ট্রপোস্ফিয়ারের উপরে যেটা আছে এটা বলা হয় স্ট্রাটোস্ফিয়ার, এটা হচ্ছে স্ট্রাটোস্ফিয়ার, এটা বলা হয় স্ট্রাটোস্ফিয়ার। এটা হচ্ছে 18 থেকে তোমার 80 কিলোমিটার, 18 থেকে 80 কিলোমিটার। এই স্ট্রাটোস্ফিয়ারের মধ্যে আবার কয়েকটা ভাগ আছে, কয়েকটা ভাগ আছে। প্রথম যে ভাগটা আছে, 3টা ভাগ আছে, ধরো 3টা জিনিস পড়তে হবে এখান থেকে আমাদের। প্রথম যে ভাগটা আছে ওটা হচ্ছে ওজোন স্তর, তার মানে ওজোন স্তরটা একদম এই যে ভূপৃষ্ঠের কাছাকাছি যে স্তরটা আছে ট্রপোস্ফিয়ার, এটা ঠিক ঠিক উপরে, যেই কারণে সূর্যের অতিবেগুনি রশ্মি আছে না, অতিবেগুনি রশ্মি, আচ্ছা অতিবেগুনি যদি বলতো সিধে কালারটা বেগুনি দিই তাহলে বুঝবা, হ্যাঁ অতিবেগুনি রশ্মি আছে না, এই অতিবেগুনি রশ্মি সরাসরি আয়সা পৃথিবীতে পড়তে পারে না, ভূপৃষ্ঠে মানে আমাদের শরীরে আয়সা লাগে না, গাছপালায় লাগে না। এই যে ওজোন স্তর কি করে, এই যে অতিবেগুনি রশ্মি আছে এটাকে শোষণ করে রেখে দেয়, যে কারণে ফ্রেশ একটা আলো আমাদের এখানে আসে পড়ে এবং আমরা ভালো আছি। নয়তো কি করতাম, সবকিছু পুড়ে যেত, গাছপালা সব আমরা যারা আছি সব পুড়ে যেতাম। ঠিক আছে, তাহলে সৌরপর্দা বলা হয় কোন স্তরকে, তাহলে আমরা বলতে পারি, যদি শোনো, যদি কখনো ধরো ট্রপোস্ফিয়ারের তো অংশ আছে, ট্রপোস্ফিয়ারের ঊর্ধ্ব সীমাকে বলা হয় ট্রপোপস, তাইলে ট্রপোপস যদি অপশন থাকে কোন একটা বিষয়ের উত্তর ক্ষেত্রে তাহলে তো ওটা দিবা, যদি না থাকে তাহলে তো এটা দিবা। ঠিক আছে, তো এই ক্ষেত্রে যেহেতু ওজোন স্তরের পরে কোনটা স্ট্রাটোস্ফিয়ারের মধ্যে, আর স্ট্রাটোস্ফিয়ারটা এখানে নাই, তার মানে এক্সাক্ট উত্তর হচ্ছে আমাদের ওজোনস্ফিয়ার। ঠিক আছে, ওজোনস্ফিয়ার যে কথা, ওজোন স্তর একই কথা। ঠিক আছে, ওজোনস্ফিয়ার। এরপর দেখো বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ সর্বাধিক, বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ সর্বাধিক। যারা ক্লাসটা করতেছো বিশ্বাস করো তুমি ঠকতেছো না, তুমি লাভবান হইতেছো, যারা ক্লাসটা করতেছো তুমি লাভবান হইতেছো, তুমি শেষ অবধি থাকো, তুমি লাভবান হবা। এই পিডিএফ গুলো আমরা তোমাদেরকে দিয়ে দিব। ঠিক আছে, পিডিএফ গুলো আমরা দিয়ে দিব। বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি, বায়ুমণ্ডলে আমি তোমাদেরকে হিংস দেই, বায়ুমণ্ডলে 2টা গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি, 2টা গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি, বায়ুমণ্ডলে 2টা গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি। একটা হচ্ছে 78.08, 78.08%, আর একটা হচ্ছে 20.94%। 2টা গ্যাসে এইখানে আছে। তোমরা আমাকে বলবা 78.08% বায়ুমণ্ডলে আছে কোন গ্যাসটা, 20.94% আছে বায়ুমণ্ডলের কোন গ্যাসটা। তোমরা আমাকে নামটা কমেন্ট করো, খুব দ্রুত প্রত্যেকে কমেন্ট করবা। কমেন্ট করলে কিন্তু তোমরা পাচ্ছ এই যে এত ভালো ভালো বই। দেখো বইটা দেখো, অনেক সুন্দর বই। ঠিক আছে, অনেক সুন্দর বই। সো নাইট্রোজেন বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ বেশি সর্বাধিক, তোমরা কমেন্ট করছো নাইট্রোজেন। তবে আমি একটা সম্পূর্ণ প্রশ্ন করছি যে 78.08% আছে কোন গ্যাস এবং 20.94% আছে কোন গ্যাস, এটা আমাকে একটু জানাবা। ঠিক আছে, এটা আমাকে একটু জানাবা, দ্রুত কমেন্ট করে তোমরা জানাবা। ঠিক আছে, দ্রুত কমেন্ট করে জানাবা। থ্যাংক ইউ প্রমা,
কংগ্রাচুলেশন। সানজিদা আপনি সাকিব লেখছে বৃষ্টির সাউন্ড আসতে মনে হয়। হ্যাঁ বৃষ্টি আসবে এরকম বাপ। তো আমরা ক্লাসটা একটু দ্রুত শেষ করবো, কারেন্ট চলে গেলে আবার আরেক মুসিবতে পড়বো, ঠিক আছে? তো আমরা একটু দ্রুত, আমরা এত বেশি আলোচনা করবো না এখন আর, ঠিক আছে? এই 8.08% হচ্ছে আমাদের নাইট্রোজেন, আর এই যে এইটা হচ্ছে আমাদের অক্সিজেন। বায়ুমণ্ডলের সবচেয়ে বেশি আছে হচ্ছে অক্সিজেন আর নাইট্রোজেন। অক্সিজেন আর নাইট্রোজেন এই দুইটা গ্যাসের অনুপাতেই সবচেয়ে বেশি। আচ্ছা দুইটা মিলাই যদি বলো 99 ভাগ, ঠিক আছে? আমরা দ্রুত করতে চাইতেছি কারণ হচ্ছে যে পরে সময় পাবো না হয়তো, ঠিক আছে? নাইট্রোজেন কলকারখানার ধোঁয়া থেকে নির্গত হয় কোনটি? কলকারখানার ধোঁয়া থেকে নির্গত হয় কোনটি? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। দ্রুত কমেন্ট করবা, আমি কিছু কমেন্ট করবো। হ্যাঁ এটা যেহেতু হচ্ছে একটা বেসিক একটা পড়া, এখানে তোমাকে আলোচনা করবো তো খুব বেশি কিছু নাই। প্লিজ তোমরা একটু ক্লাসে মনোযোগ দাও, ঠিক আছে? থ্যাংক ইউ। যারা পড়বা আসলে তোমরা উপকৃত হইবা, তোমরা দেখো তোমরা অনেক বেশি উপকৃত হইবা, ঠিক আছে? অক্ষয়পত্র বই আছে 8.02 নাইট্রোজেন 20 মানে আমি তো হচ্ছে গিয়ে আই এডুকেশনের পেজে ক্লাস নিতেছি, এই জন্য কোন পত্রে বা কোন লেখকের বই নিয়ে সরাসরি বলা যেত না, নাইলে এই যে বইয়ের নাম বলছো আমি একদম স্পেসিফিক করে দিতাম, মানে কি বলতাম বললাম না, তাই সরি। হ্যাঁ সব বই ভালো, সব বই, তবে আমি যেটা বলতেছি এটা এক্সাক্ট বলতেছি। ওই বইয়ের নাম বলছো এটা সমস্যা, বল কার্বন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। জিসান আমাদের সাথে যুক্ত আছে, জয়ন্ত পিয়াস, সুমাইয়া আক্তার, থ্যাংক ইউ সুমাইয়া আক্তার। দ্রুত টাইপ করতে পারি না, পারবা। মাইপা, থ্যাংক ইউ মাইপা। ফাইন, থ্যাংক ইউ ফাইন। স্বর্ণার উপর লেগেছে আর ক্লাস করছে না, আরো এরা ক্লাস করছে না, আর বন্ডা। জেমি থ্যাংক ইউ। হাসি আক্তার থ্যাংক ইউ। সরি কার শোয়েব হাসান লেখছে শুকিয়ে আমার বুক বেশি যায় ভালোবাসার কান্নায়। আল্লাহ তোমাকে দিনের সহিহ দান করুক, আমি বলি সব। যারা দ্রুত টাইপ করতে পারো না, এই ধরনের সমস্যা আছে, তারা শুধু ক খ গ এটা লিখো, যাও তোমাদের জন্য স্যার দিলাম। আবরার বলছে স্যার আমার নামটা বলেন। আবরার খুবই একটি ভালো ছেলে, সে খুবই নিয়মিত পড়াশোনা করে, আই হোপ সো আশা করি সে এই সিতে ভালো একটা রেজাল্ট করবে, এবং আমাদের আই এডুকেশনের ডিউ যে ব্যাচটা আছে, ডিউ এর যে আইসিইউ ব্যাচটা আছে, ওই আইসিইউ ব্যাচে ভর্তি হবে আপনার ইনশাআল্লাহ, ঠিক আছে? আইসিইউ ব্যাচে ভর্তি হয়ে যাবে সবাই, ঠিক আছে? এরপর দেখো কার্বন যারা রাখছো কংগ্রাচুলেশন। তারপর আমরা একটু দ্রুত করবো। সমুদ্র থেকে উপর দিকে বায়ুর তাপমাত্রা সাধারণত কি কমতে থাকে, বাড়তে থাকে, প্রথমে কমে পরে বাড়তে থাকে, স্বাভাবিক থাকে। খুব দ্রুত কমেন্ট করবা, আমরা আর বাড়তি কথা বলবো না, আমরা খুব দ্রুত চলে যাবো, ঠিক আছে? নিসান দেওয়ান লেখছে খুব সুন্দর ক্লাস হচ্ছে। নিসান দেওয়ান থ্যাংক ইউ সো মাচ, ভালো একটা কমেন্ট করে আমাদের অনুপ্রেরণা দেওয়ার জন্য। নাজবুল হাসান রুশন লেখছে ভাই ছেলেরা কি কমেন্ট করেন, আপনি শুধু মেয়েদের নাম বলেন, এই যে তার নাম বলে দিলাম। ফারহান লেখছে স্যার আপনার জিএফ কে ফারহান তুমি অজু করে আবার ক্লাসে ঢোকো, ঠিক আছে? ফারহান তোমার অজু নষ্ট হয়ে গেছে, তুমি অজু করে আবার ক্লাসে আসবা, ঠিক আছে? ফারহান তুমি অজু করে ক্লাসে আসবা। থ্যাংক ইউ রিচার্ড, থ্যাংক ইউ। সাদিয়া লেখছে কম তো দেখি। প্রদীপ সর্দার, আই রে ভাই তুই আমার নামের সাথে নাম মিতা, থ্যাংক ইউ। কম তো দেখে, থ্যাংক ইউ। কম তো দেখে সবাইকে ধন্যবাদ। আমি বেশি বিস্তারিত ওইগুলো নিয়ে আলোচনা করতে পারতেছি কি জন্য, আমি যে ক্লাস নিতেছি স্টুডিও আসায় বৃষ্টি হইতেছে, কোন সময় কারেন্ট চলে যায় এগুলো ঝামেলা, এই জন্য আমি একটু তাড়াহুড়া করতেছি, ঠিক আছে? আমাকে ক্ষমা করবা এই জন্য, ঠিক আছে? বিভিন্ন স্থানে জলবায়ুর ভিন্নতার কারণ কি, এই যে একটা কনফিউশন প্রশ্ন, ঠিক আছে? এটা একটা কনফিউশনাল প্রশ্ন, তোমাদের অনেক বইয়ে দেখবা ভুল উত্তর দেওয়া, এটা একটা কনফিউশনাল প্রশ্ন আমি দূর করে দিতেছি। দেখো দেখছে বিভিন্ন স্থানে জলবায়ুর ভিন্নতার কারণ কি। জলবায়ুর ভিন্নতার কারণ কি অনুযায়ী হয়? নিয়ামক অনুযায়ী হয়। কি অনুযায়ী হয়? নিয়ামক অনুযায়ী হয়। তাহলে জলবায়ু নিয়ামক কয়টা? 8টা। জলবায়ু নিয়ামক কয়টা? 8টা। এর মধ্যে দেখবা অনেক বইয়ে দেখবা এটা সঠিক আছে দেওয়া যে প্রাণীকুলের আধিক্য, অনেক বইয়ে দেখবা দেওয়া আছে প্রাণীকুলের আধিক্য। সাদিয়া প্রিন্স লিখছে ভাইয়া
ইনশাআল্লাহ অ্যাডমিশনে আপনাদের এখানে ভর্তি হবো ইনশাআল্লাহ, অবশ্যই হবা। কারণ হচ্ছে তোমার মনে করো বাংলাদেশে আই এডুকেশন যেই ধরনের সেবা দেয় তুমি অন্য কোথাও পাবো বলে মানে আমি বিশ্বাস করি না তোমাকে। কারণ আমি আই এডুকেশনের টিচার হয়েছি, এখন টিচার হওয়ার আগে থেকে আমি আই এডুকেশনের ফ্রেন্ড। সো আমি তখন আমার স্টুডেন্টদেরকে আই এডুকেশনের কোর্স আমি নিজের টাকায় কিনে দিচ্ছি, তো আমার স্টুডেন্ট যারা আছে ওরা সাক্ষী। ঠিক আছে, দেখো তো এই ক্ষেত্রে এটা কোনোভাবেই হবে না, এটা ভুল। ঠিক আছে, এই নিয়ামকের মধ্যে দেখবা অক্ষাংশ অবস্থান আছে, উচ্চতা আছে, ঠিক আছে, সমুদ্র হতে দূরত্ব আছে, এরকম 8টা আছে। ঠিক আছে, তাহলে উত্তর হবে তোমার কি 1 এবং 3। অনেক বই দেখবা 2 নাম্বার দেওয়া আছে, 2 নাম্বারটা ভুল হবে। ঠিক আছে, 2 নাম্বারটা ভুল হবে। ঠিক আছে, বায়ুতে কিসের উপস্থিতিতে আর্দ্রতা নির্দেশ করে? বায়ুতে কিসের উপস্থিতি আর্দ্রতা নির্দেশ করে? খুব দ্রুত আনসার করবা। জিসান লেখছে আই এডুকেশন বেস্ট, অবশ্যই আই এডুকেশন বেস্ট। জিসান থ্যাংক ইউ। আই এডুকেশন কেন বেস্ট? আই এডুকেশন আমাদেরকে যেই ধরনের সেবা দিয়ে থাকে তুমি দেখবা হয়তো মুখরোচক বিজ্ঞাপন দিয়ে অনেক কিছু পসিবল, কিন্তু কন্টেন্ট দেখবা কার শক্তিশালী। সো বাংলাদেশে অ্যাডমিশনের জন্য ইভেন এখন একাডেমিক আমরা শুরু করতেছি, সো এই ক্ষেত্রে দেখবা যে আমাদের কন্টেন্ট গুলো কতটুকু গুছানো, ঠিক আছে, কত শক্তিশালী। আমরা শুধু হচ্ছে মুখরোচক বিজ্ঞাপন দেই এরকম কিছু না। ঠিক আছে, সো যারা কমেন্ট করছো জলীয় বাষ্প, থ্যাংক ইউ। আমি এত বেশি কমেন্ট এখন আর করবো না, শেষের দিকে চলে যাচ্ছি। দেখো এরপরে উদ্দীপকের চিহ্নিতপূর্ণ বৃষ্টিপাত কোন শ্রেণী? ভাই এখান থেকে তুমি যদি মনে করো সিকিউ আসবে, এমসিকিউ মনে করো এমসিকিউ আসবে। ঠিক আছে, দুইটা বলছিলাম পরিচালন আর শৈলস্কেপ, তাহলে ওই ক্ষেত্রে কোনটা হবে? সংঘর্ষজনিত, অনেক বই দেখবা দেওয়া আছে সংঘর্ষজনিত, ভুল আনসার। বিদ্যা লেখছে ক, উর্বশী পাল, থ্যাংক ইউ। অর্ণা ঘোষ লেখছে আচ্ছা তোমরা একটু ফাস্ট কমেন্ট করবা। ঠিক আছে, ফাস্ট কমেন্ট করবা। তোমাদের জন্য জলীয় বাষ্প, থ্যাংক ইউ। অর্পিতা পাল, থ্যাংক ইউ। হুসনা মাসু, আচ্ছা আন্টিরা দিবে। আবরার আমাদের সাথে যুক্ত আছেন, সাদিয়া আমাদের সাথে যুক্ত আছে, শৈল হোয়াট ইজ শৈল? সাদিয়া শৈল খেপ, ঠিক আছে। জি ভাই আপনার কাছে থ্যাংক ইউ। তোমাদেরকে আমি আবারও বলি, তোমরা এই দুইটা বৃষ্টিপাত সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করবে। ঠিক আছে, এই দুইটা বৃষ্টিপাত সম্পর্কে তোমরা বিস্তারিত জানার চেষ্টা করবে। ঠিক আছে, এই বৃষ্টিপাতটা এবং হচ্ছে এই বৃষ্টিপাতটা, এই দুইটা বৃষ্টিপাত অনেক বেশি গুরুত্বপূর্ণ তোমাদের সিকিউর জন্য। ঠিক আছে, এই দুইটা সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করবে। ঠিক আছে, দেখো শৈলস্কেপ। ঠিক আছে, এরপরে আমরা যাবো নিচের কোন দেশে ভূমধ্যসাগরীয় জলবায়ু দেখা যায়? নিচের কোন দেশে ভূমধ্যসাগরীয় জলবায়ু দেখা যায়? ঠিক আছে, দেখ খেলাটা দেখ একটু লক্ষ্য কর, আমি এখানে বুঝাই দিতেছি। ঠিক আছে, হলুদ দেই বাসবো বেশি, হলুদ আমার প্রিয় রং। বাইরে ভাই ব্রাজিল সাপোর্ট করি তো এই জন্য মনে কষ্ট লাগেছে। বলছে নিচের কোন দেশে ভূমধ্যসাগরীয় জলবায়ু দেখা যায়? ভূমধ্যসাগরীয় জলবায়ু দেখা যায় বাইরে, তোমার বুঝতে হইব যে ভূমধ্যসাগরটা কই আছে। তাইলে ভূমধ্যসাগরটা এই যে দেওয়া না, এই অংশটুকু হচ্ছে আমাদের ভূমধ্যসাগর। ঠিক আছে, তাহলে ভূমধ্যসাগরের আশেপাশে যে দেশ আছে ওই দেশে যে জলবায়ু পরিলক্ষিত হয় ওইগুলো বলা হয় ভূমধ্যসাগরীয় জলবায়ু। তার মানে ভূমধ্যসাগরীয় জলবায়ু কি ভাই এই না থাকবো, এই চিলিতে থাকবো, এই ব্রাজিলের অংশ থাকবো, ক্যালিফোর্নিয়াতে থাকবো, এই যে আফ্রিকার এই অঞ্চলে থাকবো, মাদাগাস্কারে থাকবো, তা তো না। এই অস্ট্রেলিয়ার দিকে থাকবো, তা তো না। দক্ষিণ এশিয়ার এই দেশগুলোতে থাকবে, তা তো না। তাইলে ভারত কই ভাই? ভারত হচ্ছে ধরো যে দক্ষিণ এশিয়ার মধ্যে পড়ছে। ব্রাজিল কই? এই যে এখানে। মালয়েশিয়া কই? মালয়েশিয়া তো এইদিকে, তাই না, এশিয়ার মধ্যে পড়ছে। তুমি যদি মহাদেশগুলো বলো, তাইলে একমাত্র গ্রিসেই হচ্ছে একমাত্র দেশ যেটা পড়ছে কি ভূমধ্যসাগরের আশেপাশে, মানে হচ্ছে ভূমধ্যসাগরীয় জলবায়ুর অঞ্চল। ঠিক আছে, তো গ্রিস হচ্ছে আমাদের সঠিক আনসার। যারা গ্রিস লেখছো প্রত্যেককে কংগ্রাচুলেশন। ঠিক আছে, গ্রিস, থ্যাংক ইউ সো মাচ। দক্ষিণ এশিয়ার দেশ সমূহ প্রধানত কোন জলবায়ু অন্তর্গত? দক্ষিণ এশিয়ার দেশ আমি একটু যদি ব্যাগে যাই, দক্ষিণ এশিয়ার দেশ কোনগুলা? এই যে এগুলা। ঠিক আছে, এইগুলো দক্ষিণ এশিয়া। এইদিকে কি হয় একটু আগে বলছি, বুদ্ধি খাটায় উত্তর দাও। দক্ষিণ এশিয়ার দেশ সমূহ প্রধানত কোন জলবায়ু অন্তর্গত? থ্যাংক ইউ অনিলা কমেন্ট করছে, প্রিয় স্যার আপনার নতুন জেতার জন্য শুভকামনা, আপনার প্রতিটি পদক্ষেপ সফল হোক এবং আপনার পথ চলা আনন্দ। থ্যাংক ইউ। কিন্তু আজকে শুরুতে নয়টায় আসতে পারি নাই, কারেন্ট চলে গেছিল। আকাশ সরকার লেখছে গ্রিস, থ্যাংক ইউ আকাশ সরকার। জাকারিয়া হোসেন, অর্ণা আকন্দ, তাজউদ্দিন আহমেদ, নিলয়, মুন্তাসির, সিয়াম,
খালিজা, মেঘবতী, শোয়েব হাসান, খুবই করি না ভাই, নাজিফা আক্তার, ইয়াসমিন মুক্তা, প্রত্যেকে ছুরি কাজ দিয়েছে। সাদিয়া আফরিন, ফাহিম খান, থ্যাংক ইউ ফাহিম, বিথা, জিসান, সীমান্ত শেখ, থ্যাংক ইউ সীমান্ত শেখ। তোমরা পিডিএফটা কিন্তু নিয়ে নিবা, হ্যাঁ পিডিএফ নিয়ে নিবা। আমার লাইভে আছে আমার শ্রদ্ধেয় একজন স্যার, হাবিব স্যার, মানিক স্যার, আমাদের হচ্ছে ক্লাস দেখতেছে, থ্যাংক ইউ সো মাচ স্যারকে অনেক বেশি ধন্যবাদ। আওলাদ ভাই, আমার বড় ভাই, অনেকে আমাদের সাথে যুক্ত আছে, তারা হচ্ছে শিক্ষক, তারপর আমার ক্লাস দেখতেছে, থ্যাংক ইউ স্যার, স্যারদের জন্য ধন্যবাদ। ঠিক আছে, দেখো এরপর যদি দেখি আমরা দক্ষিণ এশিয়ার দেশসমূহ প্রধানত কোন জলবায়ুর অন্তর্ভুক্ত, ঠিক আছে, কোন জলবায়ুর অন্তর্ভুক্ত, ঠিক আছে। দেখো অনেকগুলাই তো পড়ে, অনেকগুলাই পড়ে, তবে স্পেসিফিক ভাবে যে অঞ্চলে যে জলবায়ু সবচেয়ে বেশি দেখা যায়, দেখো নিরক্ষীয় জলবায়ু যখন তোমাকে পড়াবো, নিরক্ষীয় জলবায়ু আফ্রিকা অঞ্চলেও আছে, এই আমেরিকা অঞ্চলেও আছে, আবার হচ্ছে তোমার হচ্ছে এশিয়া অঞ্চলে কিছু কিছু জায়গার মধ্যে আছে। কিন্তু যে জায়গার মধ্যে সর্বাধিক, যেমন আমাজন নদীর অববাহিকায় এই নিরক্ষীয় জলবায়ু সবচেয়ে বেশি দেখা যায়। এটাকে এই জন্য নিরক্ষীয় জলবায়ুর আরেকটা নাম হচ্ছে আমাজনীয় জলবায়ু অঞ্চল, ঠিক আছে। তো এই ক্ষেত্রে কিন্তু অনেকগুলাই অনেক সময় মিলে যায়, দেখবা সর্বোচ্চ কই দক্ষিণ এশিয়ার মধ্যে কিন্তু সবচেয়ে বেশি কোনটা মৌসুমী জলবায়ুর অন্তর্ভুক্ত, ঠিক আছে। দেখো কোনটা আছে, এই যে দক্ষিণ এশিয়া, এই যে এশিয়ার অঞ্চলগুলা, তাইলে কোনটা আছে মৌসুমী, ঠিক আছে, কোনটা আছে এই যে এশিয়া, ঠিক আছে, এই যে এশিয়া, ঠিক আছে, মৌসুমী, উত্তর হচ্ছে কি মৌসুমী। রাকেশ দাস লিখছে পিডিএফ কোথায় পাবা? পিডিএফ হচ্ছে আমাদের এই ভিডিওর নিচে হচ্ছে আমরা দিয়ে দিব, বা হচ্ছে একটা পোস্ট করে দিয়ে দিব, বা হচ্ছে পোস্টে আমাদের একটা টেলিগ্রাম একটা গ্রুপ থাকবে, ওই গ্রুপে তুমি অ্যাড হও, ওইখানে দেওয়া থাকবে। অনেকগুলো ওয়ে আছে, এই মুহূর্তে তোমরা ক্লাস শেষ হইতে পিডিএফ পেয়ে যাবা, ঠিক আছে। চন্দ্র সূর্যের জোয়ার সৃষ্টির ক্ষমতা অনুপাত কত? চন্দ্র জোয়ার সৃষ্টির ক্ষমতা অনুপাত কত? আচ্ছা জোয়ারটা খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ জোয়ারটা খুবই ইম্পর্টেন্ট। জোয়ারের ক্ষেত্রে তোমরা মনে রাখবা, একটু আমি বলে ফেলি, জোয়ারের ক্ষেত্রে মনে রাখবা, আমি পরে এটা পড়াবো সিকিউর সময়। জোয়ারের ক্ষেত্রে মনে রাখবা, পৃথিবী থেকে যেহেতু সূর্য থেকে চন্দ্র আমাদের কাছাকাছি অবস্থান করে, এই জন্য চন্দ্রের প্রভাবটা আমাদের জোয়ার ভাটা সৃষ্টির ক্ষেত্রে সর্বাধিক, এটা মনে রাখবা, ঠিক আছে। চন্দ্রের প্রভাবটা আমাদের বেশি, চন্দ্রের প্রভাবটা আমাদের ক্ষেত্রে বেশি। থ্যাংক ইউ। সবাই তো পারো, তোমরা তো সবাই পারো, তোমরা অনেক ভালো স্টুডেন্ট তোমরা। আশা করি তোমরা ভালো একটা পরীক্ষা দিবা। আমরা একটু তাড়াতাড়ি করবো, কারণ বৃষ্টি চলে আসতেছে, তো কারেন্ট চলে গেলে আবার সমস্যা। যাই হোক, আবার রাতে তোমরা পড়বা। মুখ্য জোয়ার সৃষ্টি হয় পৃথিবীর কোন অবস্থানের দিকে? খুবই গুরুত্বপূর্ণ, একটু আগে কিন্তু আমরা বলছি মুখ্য জোয়ার সৃষ্টি হয় পৃথিবীর কোন অবস্থানের দিকে? We are not talking about গৌণ জোয়ার, we are talking about মুখ্য জোয়ার, ঠিক আছে। এই মুখ্য জোয়ার কোন দিকে হয়? পোলাপান বলতো, সূর্য যেদিকে থাকে obviously not, সূর্যের বিপরীত দিকে obviously not, চন্দ্র যেদিকে থাকে পাতা নেই, এটা আমরা জানি না, চন্দ্রের বিপরীত দিকে এটা আমরা জানি না। এই বিরুদ্ধে এটা আমি বলবো না, এটা আমি বলবো, দুইটাতে একটা আনসার হবে, বল দুইটাতে একটা আনসার হবে, দুইটা থেকে একটা আনসার হবে, ঠিক আছে। চন্দ্র, আমরা লিখছে চন্দ্র যেদিকে থাকে, কংগ্রাচুলেশন, চন্দ্র যেদিকে থাকে 100% কমন পাবা, 100% কমন পাবা। এমসিকিউ পিডিএফ দিব না তোমাদেরকে আমি, প্রত্যেকটা অধ্যায়ের বাসায় কিন্তু 1 থেকে 150 এমসিকিউ পাবা, কোনো সমস্যা নাই, পিডিএফ পাবা ভাই।
পিডিএফ পাওয়া, কোনো সমস্যা নাই, পিডিএফ পাওয়া। চন্দ্র যেদিকে থাকে, দেখো চন্দ্র যেদিকে থাকে, এই যে চন্দ্র, ঠিক আছে, এই যে পৃথিবী, যেহেতু পৃথিবীর উপর কার আকর্ষণ শক্তি বেশি? চন্দ্রের আকর্ষণ শক্তি বেশি, চন্দ্রের আকর্ষণ শক্তি বেশি। এই জন্য এইদিকে কি হয়? মুখ্য জোয়ার হয়। ঠিক উল্টা দিকে কি হয়? সূর্যের আকর্ষণ শক্তির কারণে গৌণ জোয়ার হয়। এইদিকে হচ্ছে গৌণ জোয়ার, এদিকে হচ্ছে কি? মুখ্য জোয়ার। একদম স্পেসিফিক ভাবে বলে দিলাম, ঠিক আছে। চন্দ্রের আকর্ষণ শক্তি পৃথিবীর মধ্যে সূর্য থেকে বেশি, যেই কারণে এই যে চন্দ্র যদি থাকে এদিকে কি হয়? মুখ্য জোয়ার হয়। তোমরা একটু পড়ে নিবা, ঠিক আছে, তোমরা একটু পড়ে নিবা। থ্যাংক ইউ। তোমাদেরকে পিডিএফটা দিয়ে দিব, আমরা একদম শেষ পর্যায়ে আছি। আশা করি তোমরা সবাই আমাদের সাথে থাকবে, ঠিক আছে। দেখো চন্দ্র যেদিকে থাকে, এরপরে উষ্ণ স্রোত কোনটি? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, ঠিক আছে। উষ্ণ স্রোত কোনটি? আমরা কোথায় আছি একটু দেখব। আচ্ছা, আমরা প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। স্যার পিডিএফ দিব, হ্যাঁ পিডিএফ দিব। এগুলো হচ্ছে জি ভাইয়া, লজিকেও আলহামদুলিল্লাহ কমন পাইছি। লজিকে কমন পাইছো কারণ হচ্ছে তোমরা জানো হাসান স্যার কিন্তু বস, লজিকের বস, ঠিক আছে। জোস লেভেলের ক্লাস নেই হাসান স্যার, ঠিক আছে। তো লজিকে যেমন পাইছো, আশা করি ভূগোলও পাইবা, পৌরনীতিও পাইবা, সমাজকর্ম পাইবা, অর্থনীতিও পাইবা, বাকি ইসলামিক দেশও পাইবা, সবগুলোতে কমন পাইবা। এগুলো হচ্ছে শুরু থেকে ক্লাস করতে পারিনি, পিডিএফ গ্রুপে দিলে ভালো হয়। হ্যাঁ গ্রুপে দিব, কোনো সমস্যা দিব। দেখো আমাদের সময় খুব কম, গিনি স্রোত, ঠিক আছে, আমরা পরে যাব। জোয়ার ভাটার সময়, এটা হচ্ছে সংগঠনের প্রধান কারণ হলো, এটা একটু ভুল হয়েছে আমাদের, এটা হচ্ছে সংগঠনের কারণ হবে, এখানে সংগঠন হবে, সময় গঠনের না, এটা হচ্ছে ভুল আসছে, সংগঠন হবে, সংগঠনের প্রধান কারণ, সংগঠনের প্রধান কারণ, ঠিক আছে। সংগঠনের প্রধান কারণ কি? আচ্ছা, জোয়ার ভাটার সংগঠন হওয়ার অনেকগুলো কারণ আছে, তো যেটার প্রভাব সবচেয়ে বেশি বা প্রধান কারণ কোনটা সেটা বলতে হবে, ঠিক আছে। প্রধান কারণ বলতে হবে। তোমরা কিন্তু এই যে যারা সবগুলো প্রশ্নের আনসার দিবা, একদম সঠিক আনসার দিয়ে দিচ্ছে তাই বলে তুমি দিবা না, তা না। তুমি সবগুলো প্রশ্নের আনসার দিলে তুমি এই বইটা পাওয়া যাবে, ঠিক আছে। এরকম বই পাওয়া যাবে, ঠিক আছে, বই পাওয়া যাবে। শোনো, তোমাদের হাসান ভাই বা অন্যান্য যে ভাইগুলো আছে সবাই ভালো ক্লাস নেই। ইভেন তোমরা যখন অ্যাডমিশনে ভর্তি হইবা, আমাদের আইডিওশনের হচ্ছে কোর্সে আইসিইউ ব্যাচে যখন ভর্তি হবা, তখন আমাদের শাহিন স্যার আছে, অনেক অভিজ্ঞতা ভাই। তুমি সুফিয়ান স্যার আছে, মহসিন স্যারের কথা নাই বললাম, তোমরা তো জানোই স্যার কেমন পড়ায়। তো তোমরা কিন্তু অবশ্যই অ্যাডমিশনের জন্য আইডিওশনের উপর আস্থা রাখতে পারো। আশা করি তোমরা ঠকবা না, ইনশাআল্লাহ ভালো একটা রেজাল্ট করবা এবং এইখান থেকেই তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়া স্বপ্ন পূরণ হবে বলে আমরা বিশ্বাস করি, ঠিক আছে। ঠিক আছে। সো একটু আগে কিন্তু আমরা বলছিলাম যে এই পৃথিবীর মধ্যে যাদের আকর্ষণ শক্তি সবচেয়ে বেশি, সূর্য থেকে কিন্তু চন্দ্র কাছাকাছি, এই কারণে চন্দ্রের প্রভাবটা আমাদের সবচেয়ে বেশি জোয়ার ভাটা সংঘটনের ক্ষেত্রে, ঠিক আছে। এরপরে কোন স্থানে মুখ্য জোয়ার শুরু হওয়ার কত সময় পরে পুনরায় সেখানে মুখ্য জোয়ার শুরু হবে, মানে মুখ্য জোয়ার যদি হয়ে যায় একবার পরে আবার কত সময় পরে মুখ্য জোয়ার আবার শুরু হইব, এটা আমাদের একটু বলতে হবে, ঠিক আছে। একটু তোমরা দ্রুত কমেন্ট করবা, আমি বেশি কথা বাড়াচ্ছি না, কারণ কথা বাড়াচ্ছি না, অনেকে আছে রাত হয়ে যেতেছে, তোমরা বাসায় করবা, পিডিএফটা দিয়ে দিব তাড়াতাড়ি, এই জন্য আমি হচ্ছে কথা বাড়াইতেছি না। শুরু থেকে আমরা ডিটেলসে পড়াইছি, এখন আর ডিটেলসে পড়াইতেছি না এই কারণে, কারণ সময় স্বল্পতার কারণে, ঠিক আছে। অনেক রাত হয়ে যাচ্ছে। একজন লিখছে 12, না 24 ঘন্টা 52 মিনিট। আশিক, থ্যাংক ইউ আশিক। সোনার উপর লিখছে ভাইয়া আপনার হাসিটা সুন্দর, দাঁতগুলো সুন্দর। তারপর নাজিবা আক্তার আছে, সাদিয়া তোমার আনসার ভুল হয়েছে। জয়ন্ত সরি
সরি জয়ন্ত, সরি, হবে না ভাই। পুরা কেন মানে ইয়ে দিচ্ছে কেন বুঝলাম না। একজন বাইরে চলে আসছি, ওটা তো পিছনে ভাড়া চলে আসছি রে ভাই। যারা শেয়ার দিছো না কমন করবে না, আমি লিখে দিলাম। যারা ভিডিও শেয়ার দেও নাই কমন করবে না, কমন করবে না, কমন করবে না, কমন করবে না। ভাই তোমার জন্য এত কষ্ট করে টিম অনেকগুলো মানুষ পরিশ্রম করে একটা ক্লাস নিতেছে, সব ফ্রি দিতেছে ভাই। মানুষ তো হচ্ছে টাকা দিয়ে ক্লাস মানে দেয় সবাই, তাই না? তো এই সময় এসে সবগুলো প্ল্যাটফর্ম হয়তো হচ্ছে দিতেছে ফ্রিতে। তবে এই সবগুলো প্ল্যাটফর্মের আয়ের না, যতগুলো প্ল্যাটফর্ম আছে বাংলাদেশে সবাই কিন্তু কষ্ট করে তোমাকে ক্লাস দেয়। তুমি আইসো দেখো যে ভাই আজকে সামনে ক্লাস দিচ্ছে শেষ। নো, দিস ইজ নট দ্য রিয়াল কেস। বিহাইন্ড দ্য সিন অনেক কষ্ট করে ভাই। তো তোমার কি নৈতিকতার জায়গা থেকে একটা মানে হচ্ছে মানে মানবতার জায়গা থেকে তোমার উচিত না, নৈতিকতার জায়গা থেকে তোমার উচিত না একটা শেয়ার দেওয়া? এটা শেয়ার কি আমরি? তুমি তো আর অনেক কিছু শেয়ার দিতে পারো, না বন্ধু তুমি আমি নিরালায় একদিন বসে এই তো শেয়ার দেবো। তাহলে ভাই একটা ক্লাস শেয়ার দিলে তোমার কি প্রেস্টিজে লাগে? এরকম করো কেন? তোমরা সবাই শেয়ার দিবা, ঠিক আছে? সবাই শেয়ার দিবা, সবাই শেয়ার দিবা, ঠিক আছে? পিডিএফ কখন দিবেন? পিডিএফ এই ক্লাসের পরে দিয়ে দিব। হ্যাঁ, পোস্ট করবো, টিম পোস্ট করবে। হ্যাঁ, খাবো খাবো খাবো, অনেক কিছু খাবো। 24 ঘন্টা 52 মিনিট, 24 ঘন্টা 52 মিনিট। এরপর দেখো অষ্টমী তিথিতে কোন জোয়ার সংগঠিত হয়? অষ্টমী তিথিতে কোন জোয়ার সংগঠিত হয়? তোমরা একটু লক্ষ্য করো, এটা কি? সূর্য। তাইলে সূর্য, চন্দ্র আর পৃথিবী যদি সমান্তরাল অবস্থান না করে এক সমকোণে অবস্থান করে, সমকোণ মানে 90 ডিগ্রি, ঠিক আছে? 90 ডিগ্রি ম্যাথ করে আনলাম, ঠিক আছে? তাইলে যদি সমকোণে অবস্থান করে তাহলে তোমার মূলত কোনটা হয়, কোন জোয়ার দেখা যায়? একটু কমেন্ট করে তোমরা জানাবে, ঠিক আছে? কোন জোয়ার হয় জানাবে তোমরা। আমি একটু বুঝতে পারি, তোমরা আবার দেখি বলে ফেলবি, তোরা তো চুপ। একজন দেখছি স্যার আমার গুগল নাই, খবর না বলে সমস্যা নেই। কোন লেভেলের তোমরা যারা লাস্ট অব্দি আমাদের ক্লাসে মানে এখন অব্দি আসো, আমি গ্যারান্টি দিয়ে বললাম ইনশাআল্লাহ তোমরা হচ্ছে ভালো করবা। তোমরা ভালো করবা, তোমরা অবশ্যই ভালো। তোমাদেরকে পিডিএফটা দিয়ে দিব, তোমরা ভালো করবা। সবগুলা দিয়ে দিব, ঠিক আছে? সবগুলা, ঠিক আছে? তাহলে যদি সমান্তরাল অবস্থান না করে এক সমকোণে অবস্থান করে তাহলে আমাদের যেটা হবে সেটা কি? সেটা হচ্ছে মরা কটাল। কি কটাল? মরা কটাল। অষ্টমী তিথি কি হয়? মরা কটাল হয়, ঠিক আছে? আমাদের সাথে আজকে যারা লাইভ ক্লাসে ছিলাম সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা আজকে শেষ করতে যেতেছি, তবে শেষ করতে যাওয়ার আগে আমি কিছু কথা হচ্ছে তোমাদেরকে বলি, তোমরা একটু মনোযোগ সহকারে শুনবা। সেটা হচ্ছে দেখো, তোমরা অনেকেই কমেন্ট করছো, কমেন্ট করছি, হয়তো মজা করছি, অনেক সিরিয়াস নোট কয়েকটা কথা বলি। সেটা হচ্ছে তোমাদের বাবা মা কিন্তু অনেক বেশি কষ্ট করে। মোবাইলটা কি কথা বলি, তোমাদের বাবা মা কিন্তু তোমাদের জন্য অনেক কষ্ট করে। সো এই জায়গা থেকে তোমাকে একটা ফোন কিনে দিচ্ছে ভাই 20,000 টাকা, 50,000 টাকা বা 30,000 টাকা, যেটাই হোক না কেন, ফোন কিনে দিচ্ছে তোমাকে। তুমি হচ্ছে কি এটা ভালো ইউজ করতে পারবা, খারাপ ইউজ করতে পারবা, ইটস আপ টু ইউ, ঠিক আছে? সো তুমি যদি অনলাইন ক্লাসে আসো, ক্লাসগুলো খুব সুন্দর করে করো, আমরা যে পিডিএফ গুলা দিব সেই পিডিএফ গুলো হচ্ছে তোমরা হচ্ছে ভালো করে পড়ো, ইনশাআল্লাহ তোমরা হচ্ছে ভালো রেজাল্ট করবা বলে আমরা বিশ্বাস করি। আর সৃষ্টিকর্তা কখনোই পরিশ্রমীদেরকে হচ্ছে কখনোই যারা ধৈর্য ধরে পরিশ্রম করে তাদেরকে ঠকায় না, কারণ সৃষ্টিকর্তা তো কখনোই তোমার সাথে হচ্ছে অন্যায় করবে না। মানুষের সাথে অন্যায় করে। তো এই জায়গা থেকে তোমাদেরকে একটা কথা বলবো, তোমরা যারা ক্লাসে এখন 261 জন আমাদের সাথে আছো, তোমরা এই যে 200, 250, 300, 400 মানুষ আমাদের সাথে ক্লাস করছো, বা এটা পরবর্তী রেকর্ড ক্লাস অনেক হাজার হাজার মানুষ দেখবি, সবাইকে একটা কথা বলবো, তোমরা বাবা মার জন্য হলেও পড়াশোনাটা করো। পড়াশোনা করা দরকার, পড়াশোনা না করলে তোমার অনেক দিকেই তোমার পরিবর্তন হবে না। তুমি হচ্ছে হয়তো লাখ লাখ কোটি কোটি টাকার মালিক হবা, কিন্তু তোমার মধ্যে যে কিছু মানে বেসিক ম্যানার আছে এগুলো আসবে না, কখনোই আসবে না। তো এই জায়গা থেকে পড়াশোনাটা করবা। তোমাদেরকে আমরা পিডিএফটা দিয়ে দিব, পিডিএফটা তোমরা পড়বা। কিভাবে পড়বা আমি বলি, শোনো। পিডিএফটা পড়ে তোমার যদি মনে হয় যে তুমি শুধু পাস করবা বা হচ্ছে 50, 60 এরকম নাম্বার পাইবা, তাহলে পিডিএফ এ যে উত্তর আছে এটাই করবা। আর যদি তোমার মনে হয় সিকিউর ক্ষেত্রে
আর যদি মনে করেন না ভাই আমি ফুল নাম্বার পেতে চাই, ফুল নাম্বার পেতে হলে আমরা যেভাবে বলে দিব বই থেকে পড়বা। ভাই বই হচ্ছে সকল গাইড, এই যে পিডিএফ হ্যান্ড দেন সবকিছুর মা, বই হচ্ছে সকল কিছুর মা। সো বইটা তোমরা ভালো করে পড়বা। যদি তোমরা বইটা ভালো করে পড়ো তাহলে সিকিউ এমসিকিউ যা আছে সব কমন পড়বে। বাংলাদেশের এমন কোন প্ল্যাটফর্ম না, বাংলাদেশে এমন কোন সাজেশন নাই যেটা হচ্ছে গিয়ে হুট করে চলে আসছে। সবগুলাই মেইন বই থেকেই যায়, মেইন বই থেকে আমরা করি, মেইন বই থেকে সবাই করে। সো এই জায়গা থেকে তোমরা মেইন বইটা যদি ভালো করে পড়ো তাহলে তোমাদের সব কভার হয়ে যাবে, অর্থাৎ মেইন বইয়ের কোনো বিকল্প নাই। আর পড়াশোনাটা করবা। আর তোমাদেরকে আরেকটা বলি, অনেকে আছে যে সারা বছর সুস্থ থাকো, তোমরা পরীক্ষার সময় আসলে অসুস্থ হয়ে যাও। এই জায়গাতে তোমাদেরকে বলবো এই মুহূর্তে যতটুকু বই পড়তে পারো পড়ো, সমস্যা নাই, কিন্তু এমন কোন ভাবে অনিয়ম করো না যেটার কারণে তুমি অসুস্থ হয়ে যাও। তুমি যদি কোনো কারণে অসুস্থ হয়ে যাও তাহলে কিন্তু তুমি অনেক বিপদে পড়ে যাবা, তুমি তোমার পারা জিনিসগুলো পারবা না, পরীক্ষার হলে দেখবা যে একদম তোমার আনিতি লাগতেছে। সো এই জায়গা থেকে তোমরা সবাই একটু সতর্ক থাকবা যাতে কোনো ভাবে হচ্ছে তোমরা অসুস্থ না হয়ে যাও। ঠিক আছে, আমার জন্য দোয়া করবা এবং আই এডুকেশনের জন্য দোয়া, মানে প্ল্যাটফর্মে যারা যত টিচার আছে সবার জন্য দোয়া করবা। এবং আই এডুকেশনের যে টিম আছে যারা ব্যাকগ্রাউন্ডে অনেক বেশি পরিশ্রম করে, এই যে স্লাইড বানায় বা অন্যান্য কাজ করে, ডিজাইন করে, সবাই কিন্তু অনেক পরিশ্রম করে। ঠিক আছে, সবার জন্য দোয়া করবা। প্রত্যেকটা মানুষের কাছে তোমার কৃতজ্ঞতা বোধ করার জায়গা আছে, প্রত্যেকটা মানুষ তোমার ভালোর জন্য, তোমার রেজাল্ট ভালো করার জন্য হচ্ছে তারা কাজ করতেছে। তুমি যে আজকে ক্লাস করতেছো কিন্তু তোমাকে টাকা দিতে হইতেছে না, তাহলে তোমাকে ভালোবেসে তোমার যদি একটা ভালো রেজাল্ট করতে পারো, সেই তোমার স্বপ্ন পূরণের যাতে একজন সঙ্গী হতে পারে, এই জন্য কিন্তু সবাই পরিশ্রম করে। সো তোমাদের কাছে একটা অনুরোধ, তোমরা যারা ক্লাসটা করছো একবার হলেও ক্লাসে ঢুকছো, তোমরা যেহেতু পিডিএফটা নিবা, পিডিএফটা করবা, আমরা কিন্তু পিডিএফ এর জন্য কোনো শর্ত আরোপ করতেছি না। তোমরা দয়া করে তোমরা ক্লাসটাকে কি করবা, শেয়ার দিবে একটু। হ্যাঁ, একটু শেয়ার দিলে অন্য মানুষ যদি দেখতে পারে, সে যদি হচ্ছে দেখে যদি একটা কমন পড়ে বা একটা ভালো পরীক্ষা দেয়, তার তো ভালো হইলো। তাহলে তুমি তো ইনডিরেক্টলি অন্যের ভালো করলা। যখন তুমি অন্যের ভালো করবা তখন সৃষ্টিকর্তা তোমার ভালো করবে। তুমি অন্যের ভালো করবা কতটুকু, একটু খুবই কম হারে করতে পারবা, খুব বেশি করতে পারবে না। কিন্তু সৃষ্টিকর্তা যখন তোমার ভালো করবে তখন সেটা হবে বিশাল হারে। সো বৃহত্তর স্বার্থে তুমি ক্লাসটা শেয়ার দিয়ে দিবা। এবং আই এডুকেশন তোমরা ভালো করে জানো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে, ভর্তি পরীক্ষার ক্ষেত্রে আই এডুকেশন কতটুকু সফল, কতটুকু পরিশ্রম করে তাদের ম্যাটেরিয়াল গুলো এত বেশি ভালো। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় ভাই, তুমি অ্যাডমিশন কোচিং করবা অনলাইনে আই এডুকেশনে, তোমরা হচ্ছে বুঝতে পারছো তোমাদেরকে প্রিন্টেড শিট দেওয়া হয়েছে, প্রিন্টেড শিট থাকবে। ক্যান ইউ ইমাজিন দ্যাট? সো তোমরা এই জানো পিডিএফ দিয়ে কিন্তু খুব বেশি পড়া হয় না, আমি মানে ভেরি ট্রু। ঠিক আছে, পিডিএফ দিয়ে খুব বেশি পড়া না, বাংলাদেশের যত প্ল্যাটফর্মে দেখ না কেন, আমি যদি তোমাকে পিডিএফ দিই ভাই, পিডিএফ দিয়ে পড়া হয় না। তো এখন তো তুমি হচ্ছে ফ্রি ক্লাস করতেছো, তোমার কি আমার শিট দেওয়া সম্ভব না? তো এই ক্ষেত্রে পিডিএফ দিয়ে খুব বেশি পড়া হয় না, কারণ তুমি জানো ফোন একটা নিলে ডুববা, একটার মধ্যে বই দেবো আর একটা। সো আই এডুকেশন কিন্তু আইসিও ব্যাচে তোমাদেরকে কি করতেছে, তোমাদেরকে একদম প্রিন্টেড শিট দিতেছে, এবং প্রিন্টেড শিট গুলোর মান এত ভালো, মানে কাগজগুলো অনেক ভালো। তো এই ক্ষেত্রে তোমরা কিন্তু প্রিন্টেড শিট পেতেছো, জিকে বলো, ইংলিশ বলো, বাংলা বলো, সবগুলো পেতেছো। আর ওইখানে যে মানে টিচারের যে প্যানেল, বাই ও মাই গড, দুর্দান্ত। সুফিয়ান স্যার মানে মাই গড, আমি পার্সোনালি হচ্ছে আমি শাহিন স্যারের মানে একদম ফ্যান। পার্সোনালি আমার ওনার খুব বেশি ভালো লাগে, আমি ফ্যান বলতে পারা। মৌসিম ভাইয়ের সাথে হচ্ছে ভাইয়ের সম্পর্কে কোনো ক্লাস ভালো লাগে, ইটস এ ডিফারেন্ট কেস। বাট পার্সোনালি আমার সুফিয়ান স্যার তো অনেক অভিজ্ঞ, তোমরা জানো সুফিয়ান স্যারের ক্লাসে মানুষ কান্নাও করে। ঠিক আছে, আর শাহিন স্যার মানে পার্সোনালি মানে আই লাভ হিম। ঠিক আছে, তো এই ক্ষেত্রে হচ্ছে গিয়ে তোমাদের যে আগে হাসান ভাই ক্লাস দিচ্ছে, তোমাদের হাসান ভাই তো অনেক পরিশ্রম করে, জানোই তো। তোমাদের 8 ঘন্টা ভাই, আমি ক্যান ইউ ইমাজিন দ্যাট, আমি তো পাগল হয়ে যেতাম, আমি তো পারতামই না, আমাদের সম্ভব হয় না। 8 ঘন্টা উনি ক্লাস দিচ্ছে। ঠিক আছে, 8 ঘন্টা উনি ক্লাস দিচ্ছে, এবং যুক্তিবিদ্যা যারা ক্লাস করছে বিন্দাস একদম ফিদা হয়ে গেছে স্যারের ক্লাসে। তো তোমরা যারা 26 ব্যাচ আমাদের এই ভিডিওটা দেখবা, তাদেরকে বলবো আমরা কিন্তু আই এডুকেশনের পক্ষ থেকে 26 এবং 27 জন্য আমরা একটা কোর্স লঞ্চ করব। অলরেডি তোমাদের কামব্যাক কোর্স নামে একটা কোর্স আছে, তোমরা চাইলে ওটা এনরোল করতে পারো, বা আমরা নতুন করে আরো 26 এবং 27 জন্য আলাদা কোর্স নিয়ে আসবো, ওইগুলো তোমরা এনরোল করতে পারো। এবং তোমাদের যত জুনিয়র আছে সবাইকে বলবা আই এডুকেশনের কথা, যে আই এডুকেশন আসতেছে মানবিক শাখার গ্রুপ সাবজেক্ট সহ, যে একদম মানে সকল সাবজেক্ট নিয়ে আসতেছে একাডেমিক। ঠিক আছে, একাডেমিকের ক্লাস হবে 26 এবং 27। তবে আজকে 25 যারা আছে তোমাদেরকে আজকে তোমাদের সাথে আমার প্রথম দেখা, মানে এই আজকে দিনটা একটা কারণে স্পেশাল, কারণ এটা আই এডুকেশনের সাথে আমার যাত্রার প্রথম ক্লাস। সো এটা আমার জন্য একটা স্পেশাল হয়ে থাকবে। যারা আমার সাথে ছিলাম সবাইকে অসংখ্য ধন্যবাদ, আমার মতো একদম ক্ষুদ্র মানুষের পাশে ছিলা, আমার ক্লাসটা এতক্ষণ ধৈর্য ধরে তোমরা দেখছো, এই জন্য তোমাদেরকে ধন্যবাদ। এবং আই এডুকেশন টিমকে, মৌসিম ভাইকে, বাজার আছে সবাইকে ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। তো আমি আর কথা বাড়াবো না, তোমরা অনেক রাত হয়ে গেছে,
সবাইকে হচ্ছে অনেক বেশি ধন্যবাদ। তোমাদেরকে আমি তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। একটা কথা বলবো, আমরা আগামীকালকে 3টায় সিকিউ ক্লাস নিয়ে আসবো। কয়টায়? 3টায়। পিডিএফটা তোমরা এখনই পোস্ট যাবে, পোস্ট দেখতে পারো, বা হচ্ছে তোমরা হচ্ছে পরবর্তী সময়ে শোনো, তোমরা হচ্ছে পরবর্তী সময় হচ্ছে কি করতে পারো, পরবর্তী সময় হচ্ছে তোমরা দেখে নিতে পারো এ থেকে, ঠিক আছে? এ থেকে দেখে নিবা। পরবর্তী সময় তোমরা কি করবা, পরবর্তী সময় তোমরা হচ্ছে দেখে নিবা ক্লাসটা। সো পিডিএফটা দিয়ে দিবে, পিডিএফ নিয়ে কোনো চিন্তা নাই, এমসি গুলো ভালো করে পড়ে যাবা এবং হচ্ছে ভালো করে হচ্ছে সিকিউ গুলো পড়ে যাবা। থ্যাংক ইউ সো মাচ আমার সাথে যারা ছিলা, অসংখ্য ধন্যবাদ। আবার বলতেছি, ইউ গাইজ আর ভেরি স্পেশাল ফর মি, বিকজ আজকে আমার প্রথম ক্লাস ছিল অ্যাডিশনে। থ্যাংক ইউ সো মাচ।